আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঋতু, এই ঋতু, ও মা, এ কি? এটা রুম নাকি কোনো শপিং মল রে ঋতু? এত জামা কাপড় ছিটিয়ে রাখছিস কেন? দোস্ত, তুই তো জানিস আমি ড্রেস চুজ করা নিয়ে অলওয়েজ কনফিউজড। কোনটা পরবো ঠিক বুঝতে পারি না। তুই একটু হেল্প কর না প্লিজ। এত বড় মেয়ে হচ্ছিস আর এখনো জামা চুজ করতে পারিস না? এই পেছি, এতক্ষণ কথা বলছিস, এখন লেট হচ্ছে না তোর? কথা না বলে কোনটা পরবো তাড়াতাড়ি বল। ওই গোলাপি ড্রেসটা পর, তোকে সব ড্রেসই ভালো লাগে জানো। রেডি হয়ে আমি রেডি, এবার চল। চল মামুনি, গেলাম। সাবধানে যাস। যেতে যেতে আপনাদের আমার পরিচয়টা দিয়ে দিই। আমি ঋতু। নাম তো শোনাই হোগা বাবা। মায়ের 2 মাত্র সন্তান। আমার ছোট্ট একটা বোন আছে। মা গৃহিণী আর বাবার নিজেদের এক্সপোর্টের বিজনেস আছে। সেসবই দেখাশোনা করে। আর এতক্ষণ যার সাথে কথা বললাম ও হলো আমার কলিজার টুকরা বান্ধবী নুপুর। দূর, আপনাকে লাগে কথা কইতে গিয়ে আমাকেও লেট হয়ে যাইতেছে। পরে গল্প করবো নে আপনাকে লাগে। এতক্ষণে তোদের আসার সময় হলো? আর বলিস না, মহারানী ড্রেস চুজ করতে পারে না, তার জন্যই তো লেট হলো। ওলে বাবালে, এত বড় ধিঙ্গি মাইয়া, তারে আবার নাকি ড্রেস চুজ করে দেওয়ার লাগে। ওই বান্দরনি, বেশি কথা কবুলা কইলাম। ওই তোরা থামবি? সব সময় শুধু দুটো মিলে খালি ঝগড়া করবে। মাইয়া মানুষ যারে কয়। ওই শালা ওগি, তুই বেশি লেকচার দিবি না কোলেন, নইলে তোর মেশিনটাই নষ্ট করে দিমু। তোরা ঝগড়া থামাবি? শুনলাম আজ আমাদের কলেজে নিউ অ্যাকাউন্টিং টিচার আসবে। নিউ টিচার কেন? রেজিস্টারে কি হয়েছে? হয়তো ট্রান্সফার নিয়েছে, তাই তো নতুন টিচার নিয়োগ দিয়েছে। শুনেছিস অ্যাকাউন্টিং টিচার নাকি দেখতে হেভি কিউট, কিন্তু কে রে? ব্যাটা নাকি খুব রাগী রে। তাই নাকি? তাহলে তো সাবধানে থাকতে হবে আমাদের। ওই খারা, আমরা কি এখন ওই শয়তান ব্যাটার লাইগা চুরি হাতে দিয়ে বৈশা থাকুম? আর আমরা কি চুরি করছি নাকি যে এত ভয় পাইতে হবে? এই চল, ক্লাস শুরু হয়ে যাবে এখনই। চল। আরে খারান, ক্লাসে যাওয়ার আগে আপনাদেরকে আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। কথা শুনে নিশ্চয় বুঝতে পারছেন আমাদের ফ্রেন্ড সার্কেলটা মেলা বড়। ঠিক, রাজু, ফরিদ, নুপুর, কনারে নিয়েই আমাকেও ফ্রেন্ড সার্কেল। আরও অনেকজন আছে, তবে এরাই ক্লোজ বেশি। পুরাই একটা শয়তানের গ্যাং। শয়তানও মনে হয় আমাদের দেখে ভয় পাবে। সব সময় দুষ্টু বুদ্ধি মাথায় কিলবিল করে বেড়ায়। ক্লাস শুরু হবার 5 মিনিট আগে ক্লাসরুমে প্রিন্সিপাল স্যারের আগমন। সবাই একসাথে উঠে দাঁড়ালো। প্লিজ সিট ডাউন। অল স্টুডেন্ট, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। সবাই কেমন আছো? ফাইন স্যার, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনি হলো অব্র চৌধুরী, তোমাদের নিউ অ্যাকাউন্টিং টিচার। ইউএস থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। সবাই পরিচিত হয়ে নাও। দেখলাম শুট বুট পরে এক সুদর্শন যুবক এগিয়ে আসছে আমাদের দিকে। ইনি হয়তো আমাদের অ্যাকাউন্টিং টিচার। আরে আমি একই দেখছি, আমার ক্রাশ আমার সামনে দাঁড়িয়ে আছে, তাও আবার আমাদের অ্যাকাউন্টিং টিচার। এখন থেকে আমার ক্রাশকে সব সময় আমি দেখতে পাবো। ইস, আমার যে কি খুশি লাগতেছে। আমার তো খুশিতে এখন লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। বাসায় থাকলে না হয় এই খুশিতে ডান্স দিতাম। শাকচুন্নির দল, জীবনে মনে হয় ছেলে মানুষ দেখিস না। তোকে ঘরে কি বাপ মানাই যে আমার ক্রাশের উপরে দেবদেব কইরা চাইয়া আসস? শাকচুন্নি রে, আর কি কম, আমার এই তো চোখের পলক পড়ছে না। ছেলে মানুষের এত কিউট হওয়ার কি আছে? ব্লু জিন্স আর উপরে ইন করে ব্ল্যাক শার্ট পরা। ব্ল্যাক কালারের উপরে বরাবরই আমি দুর্বল। চোখে সানগ্লাস, মুখে খোঁচা দাড়িতে উফ, যা লাগছে না। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? উই আর ফাইন স্যার, এন্ড ইউ? ভালো। পরিচয় পর্ব শেষ করে যেহেতু প্রথম দিন, তাই কিছু কাজ দিল করতে। একটা প্রবলেমের সলিউশন করতে দিলাম। দেখলাম সবাই করছে মনোযোগ দিয়ে, কিন্তু পেছনের বেঞ্চের এক মেয়ে না করে মিটিমিটি হাসছে, যা দেখে মেজাজটা গরম হয়ে গেল। এই বে, গোলাপি ড্রেস, স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ। ভয়ে দাঁড়িয়ে। জি স্যার, কিছু বলবেন? প্রবলেম সলভ করতে দিয়েছি,
তাড়া করে তুমি বসে বসে হাসছো কেন? কি প্রবলেম তোমার? ক্লাস করতে ভালো লাগে না? না লাগলে গেট আউট ফ্রম মাই ক্লাসরুম। সরি স্যার, আর এমন হবে না। ও, হলেই ভালো। বাপরে বাপ, এটা স্যার নাকি ডেভিল? আমার ক্লাসে অমনোযোগী হলে চলবে না। যার আমার ক্লাস করতে ভালো লাগবে না সে আমি ক্লাসে ঢোকার আগেই বের হয়ে যাবে, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মাইন্ডেড। শালা টিপকা লম্বু, বিলাতি চামচিকা, থলা ইন্দুর, তোর জন্মের সময় মনে হয় তোর মুখে কেউ মধু দেয়নি, দিয়েছে করলা। আগে যদি জানতাম তুই এমন, তাইলে আর তোর উপরে ক্রাশ নামক বাসটা খাইতাম না। মেয়েটাকে কেমন জানি চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগে কোথাও যেন দেখেছি, আর সেটা খুব কাছে থেকে। কোথায় কোথায়, ইয়া, মনে পড়েছে। আরে ওইটা ওই পার্টির নির্লজ্জ বেহায়া মেয়ে না? বচ্চাত মেয়ে, সেদিন পার্টিতে কি কাণ্ডই না করেছিল। এই তাছাড়া পাবনার পাগলি এই কলেজের স্টুডেন্ট, আগে জানলে এখানে জবই নিতাম না। ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আছি, সবাই আমার ক্রাশের নামে প্রশংসা করছে। দেখতে হবে না ক্রাশটার কার। ইস, স্যারের মতো যদি আমার একটা এমন বড় হতো কত সুন্দর হতো। ড্রেসিং লুক, মাসেল বডি, জাস্ট ওয়াও। রাগে একদম গা জ্বলে যাচ্ছে কনার কথা শুনে। ওই লুচি কণা ফহিনী, একদম চোখ দিবি না আমার ক্রাশের উপরে, নাইলে তো চুল কাটটা হেমায়তপুরে পাঠাই দিব। আল্লাহ চোখ দিয়েছেন সুন্দর জিনিস দেখার জন্য, তা দেখবো না তো কি চোখ বন্ধ করে রাখবো? হ, তাই রাখবি। আর আজ থেকে শুভ্ররে বড় ভাইয়ের নজরে দেখবি। কি কইলেই হলো, ভাইয়ের নজরে দেখবি? ওরে কেউ এক গ্লাস পানি দে, এই দুই পেটনি দুই বা মরুক। ক্যাম্পাসে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। কি রে, তোর আসতে আছে এত লেট হলো কেন? বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, পেয়েছিস তো ওটাই। পড়াশোনার খবর নাই, খালি কলেজে গিয়ে বাথরুমও করা। বাপের লাই পেয়ে পেয়ে মাথায় উঠে গেছে একদম। কত করে বলি মেয়েকে বিয়ে দিয়ে দাও, এত পড়ে কি হবে? ছেলে পেলে মানুষ করার জন্য এটুকুই যথেষ্ট। কি হয়েছে রে তোর মা? আমার মেয়েটাকে এইভাবে বকা দিচ্ছ কেন? এই বয়সে তো একটু একটু এনজয় করবে, না তো কি বুড়ো বয়সে করবে? তুমি আমার বাচ্চা মেয়েটাকে এইভাবে বকা দিতে পারো না। বাচ্চা মেয়ে যখন মুখে চুনকালি মেখে চলে যাবে তখন বুঝবে, আমার কথা তখন হাড়ে হাড়ে টের পাবে। কি বলো না তুমি ঋতুর মা? আমার মেয়ের ওপর আমার অগাধ বিশ্বাস আছে। আমি জানি আমার মা এমন কিছু করবে না যে আমার অসম্মান হবে। কি রে মা, ঠিক বলছি তো? হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি এমন কিছু করব না যে তোমার অসম্মান হবে। ঠিক আছে মা, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন বাবা, আমরা কি এখন কোথাও যাচ্ছি? হ্যাঁ, তোমার নাইম আঙ্কেল ডিনার পার্টি করেছে আজ, ওইখানেই যাব আমরা। রেডি হয়ে আমরা আঙ্কেলের বাসায় রওনা দিলাম। আঙ্কেলরা ইয়ার কর্নারের পাশেই থাকে, তাই আমাদের যেতে বেশি সময় লাগলো না। কি রে, তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না রে, বাসার বাকি সবাই কই? সবাই আছে, ভেতরে চল। বাইরে দাঁড়িয়ে কথা বলবি নাকি? কুশল বিনিময় শেষ করে ভেতরে গেলাম। তারপরে আরে ঋতু মামুনি যে, কেমন আছো? জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি মামুনি। আমার ঋতু মামুনি এসেছে যখন, তখন কি আর আমি খারাপ থাকতে পারি বলো? হেসে ফেললাম আঙ্কেলের কথা শুনে। এই শোভা, এদিকে আয় তোমা। জি আব্বু, আমায় ডেকেছিলে? এদিকে আয়, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছে তোর আজিজুল আঙ্কেল, ইনি তোর আন্টি, আর এ হচ্ছে ঋতু, তোর আজিজুল আঙ্কেলের মেয়ে। ঋতু, যাও পরিচিত হয়ে নাও। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। টুকটাক সবার সাথেই কথা হলো। শোভা মা, যাও ঋতুকে উপরে তোমার রুমে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। শোভার সাথে এখানে বেশ ভালোই ভাব জমে গেছে। আমি আবার খুব মিশুক প্রকৃতির, সবার সাথেই যে কোনো পরিবেশেই মিশতে পারি। অনেকক্ষণ শোভার সাথে আড্ডা দিলাম। শোভারা এক ভাই এক বোন। শোভাই ছোট, ওর বড় ভাই এবার ইউএসএ থেকে পড়াশুনো শেষ করে কোনো এক ভার্সিটিতে নাকি জব নিয়েছে। উনি নাকি খুব রাগী। শোভার থেকে শুনে নিলাম। শোভার ফোন আসায় ও বেলকুনিতে গেল কথা বলতে। কি এত কথা বলছে কে জানে, এতক্ষণ ফোনে কথা বলে কিভাবে একজন। আমি তো 2 মিনিটের বেশি কথা বলতেই পারি না। বজ্জাত সেমরি আমারে বসায় রাইখা ফোনে প্রেম আলাপ জুড়ছে। জীবনেও তোর কপালে বর জুটবে না, শেওড়া গাছের পেতনি। এখানে বসে বসে ওর প্যাচাল না শুনে আমি নিজেই যাই বাড়িটা ঘুরে দেখি। শোভার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পাশের রুমে কারোর গুনগুনিয়ে গান গাওয়ার আওয়াজে থেমে গেলাম।
কে হে তুমি, বাথরুম সিঙ্গার? দেখার লোকটাকে আর সামলাতে পারলুম না, উকি দিলুম রুমের ভিতরে। কই কাউরে তো দেখি না, কই গেল? নাকি ভূত? আল্লাহ আল্লাহ, মই ফালাও, আমি আর অন্যের রুমে উকি দিমু না। আমি আবার ভূতে ভয় পাই খুব। পানি পড়ার শব্দও তো হচ্ছে। আল্লাহ গো, ধুর, ঋতু ভূতে তোরে ভয় পায়, তুই কেন ভূতরে দেখা ভয় পাবি? আমার হারামি ফ্রেন্ডস গুলো তো কয় আমারে দেখলে নাকি শয়তানি 100 হাত দূরে ভয় পালায় যায়, তাইলে আমি কে ভয় পামু সামান্য ভূতকে? বুকে ফু দিয়ে আগাইতে লাগলাম পানি পড়ার রহস্য উদ্ঘাটনে। রুমটা ভালো কইরা তাকায় দেখলাম সবকিছু একদম পরিপাটি, মনে হচ্ছে অতি যত্নবান কোনো ব্যক্তির রুম। চারিদিকে শুধু বই আর বই, এত বই। দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমটা ভালো করে দেখছিলাম। রুমওয়ালা ব্যক্তির মনে হয় শৌখিন মানুষ আর বই পড়ুয়া। বাথরুম থেকে বের হয়েই চোর চোর চোর, কে কোথায় আছো দেখে যাও, আমার রুমে চোর ঢুকেছে, বই চোর। দেখলাম কেউ একজন চোর চোর বলে চিল্লাচ্ছে, মুখ চেপে ধরলাম। আরে এ তো ওই লম্বু বেটা বিলাতি চামচিকা টুকু, আমাগো অ্যাকাউন্টিং টিচার। কিন্তু এইখানা খাডাস এইখানে কি করে? নাকি এটাই শোভার ওই ভাই থুকু আঙ্কেলের ছেলে? চোর আমার মুখ চেপে ধরেছে। চোর না, থুকু চুন্নি হবে। আরে এইটা সেই কলেজের বদ মেয়েটা না, যে ক্লাসে মিটি হাসে? কিন্তু ও এখানে কি করে? এই চুন্নি মেয়ে, তুমি আমার রুমে কি করছো? তোমার সাহস তো কম না, বিনা অনুমতিতে আমার রুমে ঢুকে আমার বই চুরি করছিলে। ওই টাকলা লম্বু, নাইজেরিয়ান হাতি, বিলাতি চামচিকা, শেওড়া গাছের ভূত। আমি চুন্নি না, উপন্যাসের বইটা ভালো লাগছে তাই দেখতেছিলাম। কি বললে? তোমার এত বড় সাহস যে তুমি শুভ্র চৌধুরীর মুখে মুখে তর্ক করো? সরি আঙ্কেলের ছেলে থুকু স্যার। সরি মাই ফুট। শুভ্র চিল্লানো শুনে ওর বাবা মা সবাই চলে এসছে। কে রে শুভ্র, তুই এমন করে চিল্লাচ্ছিস কেন? মনে হচ্ছে বাড়িতে কোনো ডাকাত পড়েছে। ডাকাত না মা, আজ তো একটা চুনি ঢুকেছে, তাও আবার যে সে চুনি না, বই চুন্নি। কি বলিস? এ কি মা ঋতু, তুমি এখানে দাঁড়িয়ে কাঁপছো কেন? কি হয়েছে? মা তুমি এই চুন্নিকে মা বলছো কেন? আজকাল চোরকে কেউ মা বলে? এ জানতাম না তো। কি বলছিস এসব? ঋতু চোর হতে যাবে কেন? ও তো তোর আজিজ আঙ্কেলের মেয়ে, তুই হয়তো ওকে দেখিসনি এর আগে কখনো, তাই। মা এই পজ্জাত মেয়েকে আমি ভালো করে চিনি, শুধু বই চুন্নি না, পড়াচুন্নিও বটে। আন্টি দেখছো, আমি জানতাম না এটা বজ্জাত তিতকুট স্যারের রুম, জানলে কখনোই ঢুকতাম না। আর আমি তো শুধু বই নেড়ে ছেড়ে দেখছিলাম, আর উনি আমার এত বকা দিচ্ছে, কলেজেও এমন করে আবার বাসাতেও। আমি যদি জানতাম এই তিতল বেটা আঙ্কেলের ছেলে, তাইলে জীবনেও আর আমি আসতাম না। তিতলি কি রে ঋতু? আরে আন্টি, ও তুমি বুঝবা না। আমার আর বুঝেও কোনো কাজ নেই, অনেক ঝগড়া হয়েছে, আমি আর কোনো কথা শুনতে চাই না। সবাই নিচে আসো। ঋতুমা তুইও আয়। আর শোন, তোকে যদি শুভ্র কখনো কিছু বলে তো সোজা আমাকে এসে বলবি, তারপর দেখি আমার মিষ্টি মাকে কে কি বলে। মা ওই বজ্জাত ফাজিল মেয়েটার জন্য তুমি আমাকে এমন পর করছো? শোন, অনেক তোদের নাটক দেখেছি, দয়া করে খেতে আয়। আর ঋতুমা তোদের আবার ফিরতে হবে তো, তাড়াতাড়ি কর। ডিনার করে সবাই বাসায় চলে এলাম। এই কি রে আপু, তুই মশারি নাটা নিয়ে শুতে যাচ্ছিস কেন? দেখ বর্ষি, আমি খুব ক্লান্ত আছি, প্লিজ বইনা আজকের মতো তুই টানা না, তুই না আমার লক্ষ্মী বনু। কাজ করানোর সময় তো মুখ দিয়ে এমন মধু বের হয়, কাজ শেষ হলেই তো। দেখ বর্ষি, করলে কর, না করলে ঘুমা, কানের গোড়ে এমন প্যান প্যান করবি না তো। টায়ার্ড থাকায় বিছানায় মাথা এলিয়ে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল ঋতু। সকালবেলা ইস, কত লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে উঠতে। আম্মু আম্মু, কি রে, কি হয়েছে? কি হয়নি তাই বলো। তুমি আমায় ঘুম থেকে ডেকে দাওনি কেন? জানো আজ প্রথমে ওই জল্লাদের বংশটার থুকু আঙ্কেলের ছেলের ক্লাস, আমাকে তো আজ লবণ ছাড়াই গিলে খাবে। পড়ে পড়ে আরো ঘুমা, এবার যদি তুই মানুষ হোস, আর সেটা একমাত্র শুভ্রই পারবে। 10:45, অলরেডি 15 মিনিট লেট। না জানি জল্লাদটা কি করে। মে আই কাম ইন স্যার? হোয়াট টাইম ইজ ইট? সরি স্যার, আর হবে না। বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকবে এখন, এটা তোমার শাস্তি। স্যার সরি বললাম তো, আর হবে না প্লিজ। সরি মাই ফুট, লেট করার সময় মনে ছিল না রে?
লেট করে যখন এসেছেন শাস্তি তো আপনাকে পেতেই হবে মিস্টার ঋতু। সো কথা না বাড়িয়ে যেটা বলছি করুন, নয়তো এর থেকে বেশি হার্ড পানিশমেন্ট পেতে হবে তখন কিন্তু। জল্লাদের বাচ্চা জল্লাদ, ভুলে যাস না এক মাঘে কখনো শীত যায় না। ঋতুর সাথে পাঙ্গা নেয়া না, বুঝবা তখন একবার সুযোগ আসুক। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ক্ষতি করার কথা না ভেবে যা বলেছি সেটা করুন। এ কি রে বেটা, জল্লাদ বুঝলো কেমনে? যাই হোক, কথা না বাড়িয়ে যাই, নইলে আবার উফ, এই রোদের মধ্যে কি আর এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় নাকি? জল্লাদের বংশটা আমার লাইফটাকে দেখি একদম টানা টানা করে দিল। আচ্ছা, এতক্ষণে তো জল্লাদটার ক্লাস শেষ হয়, তাই না? তাহলে আমি হুদাই এখানে খাড়াই আছি কেন? যাই, খিদেই তো পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে। আগে পেটে কিছু দিয়ে বুদ্ধি বাড়াই, আমার আবার খালি পেটে বুদ্ধি বের হয় না। ক্যান্টিনে মাম্মা তাড়াতাড়ি সামোসা দাও তো। একটু বসো, আমি এখনই দিতাছি। তাড়াতাড়ি করবা, সামোসা অর্ডার দিয়ে বসে আছি। কি রে লতিফ, তুই এইখানে? আর আমরা তো ভাবছি তুই বাসায় চলে গেছিস। চুপ থাক পেটনির দল, তবু মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। সেলফিশের দল সবগুলো। আমরা আবার কি করলাম রে? কি করিস নাই তাই বল। ওই জল্লাদের বংশটা আমার সাথে এমন করলো, আর তোরা চুপচাপ ক্লাসে বসে বসে দেখলি। এই আমার বন্ধু তোরা। চুপচাপ না বসে থেকে কি করব আমরা? তুমি ডেইলি লেট করে আসবা, আর আমরা তোমার হয়ে সাফাই গাইব। নেবার। ওকে ফাইন, আমার কাছে কেন এসছিস? যা এখান থেকে, ধুর, তোরাই থাক, আমিই যাই। আরে মামা কই যাও? তোমার সামোসা নিবা না? আমার মাথায় ঢালো যত সব। রাগে গজগজ করতে করতে ঋতু ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। না, জল্লাদের বংশটাকে একেবারে শায়েস্তা করতে হবে। কি করা যায় ভাব ঋতু, ভাব। তোর তো আবার বুদ্ধির অভাব নেই। কি করা যায়? আচ্ছা, এই গাড়িটা কি পার্কিং করা? মনে হচ্ছে নতুন, দেখি কাউকে পাই কিনা, জিজ্ঞাসা করা যাবে। এই তো দারোয়ান কাকুকে জিজ্ঞাসা করি। কাকু। হ্যাঁ মামনি, কিছু বলবে? বলছি, ওই যে পার্ক করা সাদা গাড়িটা দেখছো, ওইটা কার বলতে পারো? ওইটা তো নতুন স্যারের গাড়ি, কি যেন নামও, শুভ্র স্যারের। ধন্যবাদ কাকু, আসি তাহলে। এবার দেখো ঋতুর খেল। আঙ্কেলের ছেলে বলেই একটা পিশাচের হাসি দিলাম। পাশেই তাকিয়ে দেখলাম বালতি ভরা কয়েকদিনের নোংরা জমা রাখা আছে। এটাতেই কাজ হবে। কি দুর্গন্ধ! নাক চেপে ধরে এক হাত দিয়ে নোংরার বালতি গাড়ির উপরে ফেললাম। এবার বাসায় যাবে কেমনে? আঙ্কেলের ছেলে। ক্লাস শেষ করে বাসায় যাওয়ার জন্য পার্কিং এর দিকে যাচ্ছিলাম, যা দেখলাম তাদের তো আমার চক্ষুটা চড়ক গাছ। এটা পাগল নাকি? পাগল না হলে কেউ এমন কাজ করবে? আমার পছন্দের গাড়িটাকে কি করলো ওই বদ সাইকো পাগলিটা? রাগে আমার শরীরটা থরথর করে কাঁপছে। কি যে করে ফেলবো নিজেও জানি না। কি মজা, কি মজা, কি যে খুশি লাগছে আমার। আঙ্কেলের ছেলের মুখটা দেখার মতো হবে যখন দেখবে তার গাড়ির এই অবস্থা। পেছনে যেই ঘুরিয়েছি, এ কি, জল্লাদটা তো আমার সামনেই। আল্লাহ গো, এখন কি হবে? আল্লাহ দড়ি ফালাও, নয়তো মাটি ফাঁক করে ঢুকে যাই। যেভাবে চেয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে খপ করে ধরে গপ করে গিলে খাবে। স্যার, আপনি এখানে কি করছেন? কি করেছি তাই না? তোমার এত বড় সাহস যে তুমি আমার পছন্দের গাড়িটাকে নোংরা করছো? এত সাহস কে দিয়েছে তোমায়? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ছেড়ে দিন। এমন ভুল জীবনে আমি করব না। তোমার সরিতে কি আমার গাড়ি আগের মতো হয়ে যাবে? স্যার, একটা গাড়ি তো নোংরা করেছি, তাতে এত চিল্লানোর কি আছে? আমি বাচ্চা মেয়ে, না হয় একটা ভুল করে ফেলেছি না বুঝে। বুড়ি ঢিঙ্গি মেয়ে একটা, বলো নাকি বাচ্চা মেয়ে? শোনো মেয়ে, তোমার এই নরম কথাতে শুভ্র নামক মনটাকে গলাতে পারবে না। তাড়াতাড়ি আমার গাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করো। স্যার, আমি কিভাবে আপনার গাড়ি ধুবো? যেভাবে নোংরা করেছো সেভাবেই করো। 10 মিনিটের মধ্যে আমি আমার গাড়িটাকে পরিষ্কার যেন দেখতে পাই, নইলে কিন্তু। স্যার, আমি কিভাবে? Your time is start now. স্যার, এক সেকেন্ড ঋতু। ধুর, কেন যে নোংরা করতে গেলাম। এখন এই লম্বু তিতল ব্যাটা আমাকে দিয়ে এসব নোংরা পরিষ্কার করাচ্ছে। আগে জানলে এসব করতামই না। আমার একটু সাবধান হওয়া উচিত ছিল।
তিপকা খবিশ লম্বু বিলাতি চামচিকা ব্রিটিশ ইন্দুর গোমরা মুখু আমাকে দিয়ে এত কাজ করালি, তোর কপালে জীবনে বউ জুটবে না। তোর কপালে মনে রাখিস, বাসায় যে এক গ্লাস পানি ঢেলে খায় না, আর আজ তাকে দিয়েই তোর গাড়ি ওয়াশ করালি। এই অবিচার আল্লাহও সহ্য করবে না। ঠাডা পড়বে তোর উপরে, ঠাডা। মনে মনে শুভ্রকে হাজারটা গালি দিয়ে কোনো রকমে গাড়িটা ধুইল ঋতু। আরে আরে কই যাও? আমি কি একবারও যেতে বলেছি তোমাকে? আমার কাজ তো শেষ স্যার, লেট হয়ে যাচ্ছে স্যার, আমাকে যেতে দিন, বাসার সবাই চিন্তা করবে। যেতে তো দেবই, কিন্তু আমার পানিশমেন্ট এখনো শেষ হয়নি। 10 মিনিটের জায়গায় তুমি পুরো 30 মিনিট লাগিয়েছো, তার জন্য তো তোমাকে পানিশমেন্ট পেতেই হবে। আবার কি পানিশমেন্ট স্যার? স্যার জীবনেও আমি আর এমন কাজ করব না, আমার মতো বাচ্চা মেয়েকে এত শাস্তি দিয়েন না। স্টপ ননসেন্স, সারাক্ষণ এত বকবক করো কিভাবে? এই তোমার কি মুখ ব্যথা হয় না? স্যার মুখ কি লাগার জিনিস? আপনারও কি কথা বলার সময় মুখ লেগে যায়? জাস্ট শাট আপ। স্যার এত জোরে ধমক দিয়েন না, হার্ট ফিল কইরা মইরা যাব, তখন আমার বর বাচ্চা কাচ্চার কি হবে? হোয়াট? তোমার বর বাচ্চা কাচ্চা মানে? আর ইউ ম্যারিড? আমি কখন কইলাম আমি বিবাহিত? আমি তো আমার ভবিষ্যৎ বর বাচ্চা কাচ্চার কথা কইলাম, যে আমি মরে গেলে তাদের কি হবে। স্যার মুখ বন্ধ করেন, নইলে আপনার মুখে মশা ঢুকে পেটের মধ্যে গিয়ে বংশ বিস্তার করবে। তোমার নন স্টপ বকবকানি বন্ধ করবা দয়া করে। হ্যাঁ স্যার, স্যার এই কি করছেন? হাত জোর করে ক্ষমা চাচ্ছেন কেন? আমি আপনার মতো জল্লাদ থুকু টিকা নই যে ক্ষমা চাইতে হবে। আমার মনটা দয়ায় ভরা। কি বললে? আমি জল্লাদ? আমি টিটকা? এই রে কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। স্যার এইভাবে তাকিয়ে আছে কেন? হচ্ছে কয়েকদিন খান না। আঙ্কেল আন্টিকে আপনাকে খেতে দেয় না? স্যার যেভাবে তাকায় আছে মনে হয় আমাকে কুড়াল দিয়ে কাইটটা খাইয়ে ফেলবে। আল্লাহ গো, আমি এত বক বক করি কেন? এখন আমার এই জল্লাদের বংশের হাত থেকে বাঁচাবে কে? আরে আন্টি তুমি এখানে কেন? কোথায় আম্মু? যে পিছনে তাকাইছে অমনি বজ্জাত ফাজিল মেয়েটা ফুরুত, তার মানে আমাকে বোকা বানিয়ে পালিয়ে গেল। আমি দেখবি এভাবে কতদিন বোকা বানাও। ভাগ্যিস বুদ্ধিটা কাজে লেগেছে, নইলে নিশ্চিত জল্লাদের বংশটার হাতে আজ আমার প্রাণ হারাতে হতো। আমার আবার গিরাই গিরাই বুদ্ধি, আপনাদের লাগলে ধার নিতে পারেন আমার থেকে। কথা বলতে বলতে বাসায় চলে এসেছি। কি রে আজ এত লেট কেন? কয়টা বাজে দেখেছিস? সারাদিন খেয়েছিস কিছু? উফ মা যাও তো, এত প্রশ্ন করো না। বাসায় এলেই শুধু জেরার উপর জেরা। আমি কি কোনো আসামি নাকি যে এত প্রশ্ন করো? আম্মুকে রাগ দেখিয়ে উপরে চলে এলাম। আমি জানি আমার আম্মু জান একটু পরেই ভাতের থালা নিয়ে আমার কাছে চলে আসবে। একটু রাগ দেখালাম যাতে খাইয়ে দেয়। শুভ্রদের বাসায় আমার আব্বুটা কি কারোর উপরে রেগে আছে? না তো আম্মু, কেন বলো তো? না বললে তো আমি আর মানবো না। আমি জানি তুই কারোর উপরে রেগে আছিস। এতটা কার উপরে? আর কার উপর? ওই বদমাইশ ঋতুর উপর। ঋতু? আজিজ ভাইয়ের মেয়ের কথা বলছিস নাকি আব্বু? ও আবার কি করলো? মেয়েটা তো কত সুইট। কি করেনি তাই বলো? আমি সব খুলে বললাম আম্মুকে। আম্মু তুমি হাসছো? হাসবো না তো কি করব বল? তুই এমন মজার জোকস বললি। আম্মু আমি কিন্তু রেগে যাচ্ছি। থাক, তোকে আর রেগে যেতে হবে না। ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। সকালবেলা কলেজে। কিরে সবাই এত পড়ুয়া হলি কেমনে? কিরে তোরা সবাই বোবা হলি কবে? কথা কস না কেন? তোর সাথে ফাও পেঁচাল পাড়ার সময় আমাদের নেই। শুভ্র স্যার 2 চ্যাপ্টারের ম্যাথ দিয়েছে, তার নাম পারলে খবর আছে। আরে ধুর, এই জন্য এত টেনশন করছিস? দেখ বিলাতি চামচিকা, আজ কেমন টাইট দিই আমি। দেখবি বেটা জীবনেও আর ভয় আমাদের সাথে জোর গলায় কথা বলবে না। কিরে তোরা সবাই চুপ কা? কি হলো, থেমে গেলে কেন? কি যেন বলছিলেন না? ও আমাকে টাইট দেবে, তো দাও না। কই স্যার, আমি তো বলছিলাম আপনি কত ভালো টিপকা থুকু মধুর মতো কথা কন। হোয়াট দা? বেটা জল্লাদের বংশ, ধলা ইংরেজ, কথায় কথায় খালি ওয়ার্ডা করে। কথায় আছে না বাঙালি কুত্তার ইংলিশ ডাক। আরে ভাই তুই বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসছিস বলে কি কথায় কথায় ইংলিশ ছাড়বি? আমি এমনিতেই অ্যাকাউন্টিং কম বুঝি।
কেন যে অ্যাকাউন্টিং সাবজেক্টটাই জুটলো আমার কপালে, না হলে কি আর এই লম্বু ব্যাটার শাড়ি আমি শুনি? ঋতু! কি স্যার, কি হয়েছে? চিল্লান কেন? মেয়ে, কখন থেকে তোমায় ডাকছি আমি? মন কোথায় থাকে? স্যার, মন তো আমার পাখির মতো ডালে ডালে উইরা ঘুইরা বেড়ায়। স্যার, ওইভাবে তাকায় না, রাগলে না আপনাকে সাপের মতো লাগে না, মানে গোফরা সাপের মতো ফোস। কিন্তু যে এত কথা, কেন যে এত কথা বলে আমি? সরি স্যার, রাগলে আপনাকে পুরাই একটা কিউটের ড্রামের মতো লাগে। মেয়ে, তোমার মাথায় কোনো সমস্যা আছে মনে হয়। পাশেই তো মানসিক হাসপাতাল, ডাক্তার দেখাও। হ্যাঁ স্যার, আমার আম্মুও বলে কি আমার মাথায় নাকি গন্ডগোল আছে। এবার পড়ায় আসি। সবাই 5 মিনিট প্রবলেমগুলো দেখো। কারো কোর্টে সমস্যা আছে, আমি এখনই করতে দেবো। টাইম ইজ ওভার। রেতু, স্ট্যান্ড আপ। আল্লাহ গো, এই জল্লাদের কি আর কাউকে চোখে পড়ে না? আমাকেই ধরতে হবে। প্রবলেম C7 এর জার্নাল প্লাস ইকুয়েশন বোর্ড করে দেখাও। তোমাকে কি আমি খুঁটির মতো দাঁড়িয়ে থাকতে বলেছি? না মানে স্যার, বলছিলাম কি না মানে বলছিলাম কি স্যার, আমি তো কোয়েশ্চেন করতে পারি না। হোয়াট দ্য হেল? তুমি সেটা এখন আমাকে বলছো? এতক্ষণ কি করছিলে? কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো। স্যার, কোনো এক্সকিউজ শুনতে চায় না, তাড়াতাড়ি করো, নইলে পুরো ক্যাম্পাস এভাবে ঘোরাবো। জল্লাটার উপরে বিশ্বাস নাইকা, করতেও পারে। নূপুর, তুমি পারবা। কনা, রাজু, ফরিদ, এনিবডি? একজনও না? শুভ্রের বলার আগেই সবাই কান ধরে দাঁড়িয়ে গেল। সবাই শুভ্রকে জমের মতো ভয় পায়। শুভ্রকে না, শুভ্রর রাগকে। কিরে, সব বিলিবিলি স্টুডেন্ট কই গেল? তোদের সে হাওয়া সব ফুস। যেভাবে পড়ছিলি মনে হচ্ছিল সবগুলা লুকা প্যাসিওলির নাতি নাতনি। দেখ বোন, দোহাই তোর, চুপ করে থাক। এমনিতেই স্যারকে দেখে সব ভুলে যাই, তারপরে আবার তোর বকবকানিতে মনে থাকে কেমনে? একে তো পড়া হয়নি, কান ধরে আছে, তারপরেও কথা বলছে। লজ্জা শরম বলতে এদের কিছুই নেই। সবগুলো বদমাইশা দল। মূল মাথা হলো মেন্টাল ঋতু। এই মেয়েকে যে কি করি, মাথায় খালি বদবুদ্ধিতে ভরা। একটু যদি পড়াশোনা করে। এত বড় মেয়ে, এখনো বাচ্চামি স্বভাব গেল না। আমি যে টিচার, ওর সামনে দাঁড়িয়ে আছে, নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। আপন মনে বক বক করেই যাচ্ছে। মেয়েরা এত কথা বলতে পারে, মুখ লাগে না? এই মেয়ে, তোর সমস্যা কি? একে তো পড়া করে আসনি, কান ধরে দাঁড়িয়ে আছো, তারপরেও এত কথা কিসের? এভাবে কান ধরে থাকতে লজ্জা করে না? স্যার, লজ্জা পাওয়ার কি আছে? কান ধরে দাঁড়িয়ে থাকাটা কিন্তু একটা ব্যায়াম, স্বাস্থ্যের জন্য উপকারী। আপনি করেই দেখেন স্যার। ওইভাবে তাকায় না প্লিজ, জ্বর লাগে। কিউ স্টুপিড! ছুটির আগে আমার সাথে দেখা করে যাবে। মাথা ঝাড়লাম। রাগে গজগজ করতে করতে শুভ্র ক্লাস থেকে বেরিয়ে গেল। যাক, এতক্ষণে দেখে মনে হয় সবার প্রাণ ফিরে এলো। শুভ্রকে সবাই জমের মতো ভয় পায়। যারা শুভ্রকে দেখে ক্রাশ খেয়ে রিলেশন থেকে ব্রেকআপ নিয়েছে, তারা এখন কপাল চাপড়াচ্ছে। কেন যে আমি এত বকবক করি? জল্লাটা তো যাওয়ার সময় দেখা করে যেতে বলছে, গেলেই তো আমার জান কবজ করে নেবে। না, অকালেই মরে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আমি মরে গেলে আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার কি হবে? আচ্ছা, আমি দেখা না করলেই তো হয়। বাহ ঋতু, তোর বুদ্ধির তারিফ করতে হয়। আমাকে এখন সুযোগ বুঝে ক্লাস থেকে বেরোতে হবে, যাতে করে জল্লাদটা না দেখে। এটাই মোক্ষম সময় আমার পালানোর জন্য। রুম থেকে বের হয়ে আগে 4-5টা ভালো করে দেখে নিলাম যে জল্লাদটা কোথাও আছে কিনা। না, নেই কোথাও। ফোনে কথা বলার জন্য বাইরে এসেছিলাম। কথা বলা শেষ করে দেখলাম এই মেয়ে চোরের মতো এদিক ওদিকে তাকিয়ে কি যেন দেখছে। পেছন থেকে কে যেন কথা বললো। আরে চুপ চুপ, আস্তে কথা বল, শুনে ফেলবে তো। কেন? কে শুনে ফেলবে? আর শুনলেই বাকি। আর বলিস না, ওই জল্লাদ, বিলাতি, চামচিকা, ধলা ইন্দুর, ব্রিটিশ হনুমান, কলা গাছের বান্দর আমাকে দেখা করে যেতে বলেছে। আমাকে কি পাগলা কুত্তায় কামড় দিছে যে আমি শিয়ালের কাছে মুরগি বর্গা দিব? তাই আমি এখন পালাচ্ছি। ও তাই? হ ভাই, প্লিজ তুই ওই ডাইনোসরটাকে কিছু বলিস না। এই মেয়ে, কে তোমার ভাই? জল্লাদের গলা না? আস্তে করে ঘাড়টা ঘুরিয়ে দেখি স্বয়ং জল্লাদ আমার সামনেই দাঁড়িয়ে আছে। তার মানে এতক্ষণ আমি ওর সাথেই কথা বলছিলাম।
আমি রনি ভেবে এতক্ষণ কত বকা দিলাম। আল্লাহ গো, আমারই তো এখন এই জল্লাদটা জন কবজ করে নিবে। কি বলছিল এতক্ষণ? আমি জল্লাদ, ধলা ইন্দুর, ব্রিটিশ হনুমান? কই স্যার, কে বলছে আপনাকে? কে বলেছে তাই না? দাঁড়াও, বল আছে আমি। হাত ধরে আমার রুমে, কলেজে শুভ্রের বসার জন্য আলাদা রুম আছে, নিয়ে গিয়ে। তোমাকে না বলেছিলাম বাসায় যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে, আর তুমি তা না করে কি করছিলে? পালাচ্ছিলে কেন? সরি স্যার, মনে ছিল না। মনে ছিল না তাই না? তাহলে তখন কি বললে আমায়? কই স্যার, কি বললাম? আপনার কানে হয়তো সমস্যা আছে, আপনি বরং ভালো ডক্টর আগে দেখান। কি বললে? স্যার, আপনি এদিকে আসছেন কেন? আমি কিন্তু কান্না করে দিব। আরে আরে, কান্না করছো কেন? কান্না থামাও। আপনি আমাকে এভাবে ধমক দেন কেন খালি? আমি না হয় বাচ্চা মানুষ, না বুঝে ভুল করি, তাই বলে আপনি আমাকে বকা দেবেন? ওর কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি একাকার করে ফেলেছে। রুমালটা গিয়ে দিলাম মুছবার জন্য। দেখলাম রুমাল এগিয়ে দিল। রুমালটা নিয়ে মুখ মুছে নাক মুছলাম, তারপর স্যারকে ফেরত দিলাম। ইয়াক, তুমি ওর রুমালে কি করলে? এইটা আবার আমাকে ফেরতও দিচ্ছ? স্যার দেখলেন তো স্যার, আপনি পচা খালি বকা দেন আমারে, আপনি একটুও ভালোবাসেন না। কি বললে? তোমাকে ভালোবাসবো? এতে অবাক হর, ইসরে আমি কি বলে ফেললাম? দেখলাম লজ্জায় লাল হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম হয়তো মুখ ফুসকে বেরিয়ে গেছে কথাটা। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আপনাকে দেখলে লজ্জা এমনিতেই দৌড় দেবে। দুজনেই হেসে দিল। বাসায় এই পড়া তৈরি করছিল কোন শালায়? এত পড়ে কি হবে? ছাত্র জীবন মধুর হতো যদি না থাকতো। পরীক্ষা এক গাদা ম্যাথ সলভ করতে দিয়েছে। আমি এত কখন করব? এমনিতেই আমি ম্যাথ কম বুঝি। কার পাকাধানে যে কবে মই দিয়েছিলাম, হয়তো তার অভিশাপে এমন সাবজেক্ট আমার কপালে এসে জুটছে। এমনিতেই পারি না, তার উপরে এতগুলো ম্যাথ। যা করে করুক, আমার দ্বারা অসম্ভব এসব। বই বন্ধ কইরা ঘুমোতে গেলাম। সকালবেলা কলেজে সবাই দেখলাম খুব মনোযোগ দিয়ে পড়তেছে। আজ না হিসাব বিজ্ঞানের কয়েকটা অধ্যায়ের উপর ক্লাস পরীক্ষা নেবে ওই লম্বু জল্লাদ তিতল ব্যাটা একটা। আমি তো কিছুই করে আসিনি, এমনিতেই পারি না, তার উপরে প্রিপারেশন ছাড়া কেমনে দিমু? পরীক্ষা না দিলেও খবর খারাপ করে দেবে ডেভিলটা। আল্লাহ গো, প্লিজ আজকের মতো পার কইরা দাও এই ডেভিলের হাত থেকে। আমি যাওয়ার সময় 2টা ফকিরকে দিয়ে যামু, তাও আমারে আজকের মতো বাঁচাই দাও ওই জল্লাদটার হাত থেকে। কিরে, ওইখানে দাঁড়িয়ে কি ভাবছিস এত? সেই কখন থেকে ডাকছি তোকে। না কিছু না, সরে যা, বসতে দে। বস, শুভ্র স্যারের নাকি একটা কাজ আছে। কোষ কি? তাইলে তো আজকে এক্সাম হবে না। কি মজা, কি মজা, আজকে জল্লাটার এক্সাম হবে না। স্যার আসেনি, তবে আসবে। আর স্যার প্রিন্সিপালের স্যারের উপর এক্সাম নেওয়ার দায়িত্ব দিয়ে গেছেন। কি এমন হতো আজকে না আসলে? হ্যাঁ, প্রিন্সিপাল স্যার অযথা সময়ে এসে আমাদের প্রশ্নপত্র দিয়ে গেল, আবার ঠিক সময়ে খাতা নিয়ে গেছে। এমন প্রশ্ন করছে ওই বজ্জাত, নাইজেরিয়ান উগান্ডা, বিলতি চামচিকা, ব্রিটিশ লম্বু, মন্ডায় চাই তো লবণ মরিচ ছাড়াই কুচি কুচি করে কাটি। কত লেট হয়ে গেল। ভেবেছিলাম বেশি সময় লাগবে না করতে, কিন্তু করতে করতে 12টা বাজে প্রায়। ভাগ্যিস প্রিন্সিপাল স্যারকে সব বুঝিয়ে দিয়ে গিয়েছিলাম। 12টা বেজে গেছে, সবাই মনে হয় এতক্ষণে বাসায় চলে গেছে। এতক্ষণে আস্তে আস্তে গেট দিয়ে ঢুকছিলাম, ঠিক তখনই ক্লাস শেষে সবাই মিলে ক্যাম্পাসে বসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম। সবার শেষে আমার পালা এলো। ট্রুথ না ডেয়ার? ডেয়ার ভেবে বলছিস তো? আমরা যা ডেয়ার দেব সেটাই করতে হবে। কিন্তু এত ভাবার কি আছে? ঋতু একবার যা বলে তাই করে। ঠিক আছে, তোর ডেয়ার হলো শুভ্র স্যারকে প্রপোজ করতে হবে। ওই জল্লাদের বংশকে আমার প্রপোজ করতে হবে? ইম্পসিবল। আগেই বলেছিলাম। আর তোকে তো তোর ডেয়ার পূরণ করতেই হবে, পারবো না বললে তোর হবে না। তাই বলে আমাকে ওই জল্লাদের বংশ ধলা ইন্দুর লম্বু কনকাটা পেটনি জামাইকে কিনা প্রপোজ করতে বলবি তোরা? মোটেই না। আমাদের শুভ্র স্যার কিন্তু মোটেও এতটা খারাপ নন যতটা তুই ভাবিস।
হ্যাঁ মানছি একটু রাগ বেশি, ডিসিপ্লিন পছন্দ করেন। ওলে বাবালে, তুই দেখি ওই খারুচটার উপরে পিএইচডি করে ফেলেছিস। হয়েছে, তোর টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তুই যদি ডেয়ার পূরণ না করিস তাহলে ভেবে নেব আমাদের ঋতু আসলেই একটা ভীতু। হয়েছে হয়েছে, তোদের আর কালামেই করা লাগবে না আমাকে। আমি করছি, বাট ওই জলহস্তিটা কে করতে পাবো এখন? তোর সামনেই আছে। মানে? পেছনে তাকা, তাহলে পাবি। দেখলাম স্যার এদিকে আসছে, হামড়িগুলা ধাক্কা দিয়ে ওর সামনে ফালাই দিল। আমার তো ওরে দেখাই কলিজায় পানি শুকাই গেছে, আর আমি ওরে ওইটা কমু কেমনে? না কইতে পারলে আবার হামড়িগুলা তখন আমারে পচে আমার প্রেস্টিজের ফালুদা বানাই ছাড়বে। দেখলাম ওই বজ্জাত ফাজিল মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো, কিছু বলবে? হ্যাঁ না মানে কি বলো? না মানে স্যার। কি মানে করছো আর দোতলামি করছো কেন? সাইড থেকে বারবার হামড়িগুলো ভীতু বলে পচিয়ে যাচ্ছে। বুঝি না ওরা আমার বন্ধু নাকি শত্রু, যে জেনে শুনে আমাকে বাঘের খাঁচায় ছেড়ে দিল। কি হলো? কিছু বলা থাকলে বলো, নয়তো আমি যাই। স্যার। কি না মানে বলছি কি স্যার, ভালোই আছেন? স্টুপিড, তুমি এটা জিজ্ঞাসা করার জন্য এখানে দাঁড়িয়ে আছো? না মানে। কি না মানে? স্যার আই লাভ ইউ। হোয়াট? স্যার চিল্লায়েন না তো কাকের মতো। এইটা আমার ডেয়ার ছিল, তাই পূরণ করলাম। না হলে আপনার মতো আফ্রিকান জলহস্তি লাল বাদুর ধলা ইন্দুরকে কেটা লাভ ইউ বলবে? কি? কিছু না স্যার, বলি এক দৌড়ে ক্যাম্পাসের বাইরে চলে এসেছি। আর একটু থাকলে যে জল্লাদটা কি করতো, যেভাবে চিল্লিয়ে উঠছে, শয়তানগুলা হেসে হেসে একদম ফেটে পড়ছে। হার্টবিট আমার 4Gতে দৌড়চ্ছে। এখানে আর থাকা যাবে না, জল্লাদটা যে কোনো সময় আমার উপরে অ্যাটাক করতে পারে। তার থেকে বরং আমি বাড়ি গিয়ে লবণ পানি খাই। যেইভাবে চিল্লায় উঠছে ভয় পাইছি। বজ্জাত ফাজিল মেয়েটা আমায় কি বলে গেল? আমি আফ্রিকান জলহস্তি লাল বাদুর? এর আগে আমার শরীর জ্বলে যাচ্ছে। ভাবছি কালকে কলেজ গেলে আমার কি হবে। ডেভিলটার সামনে যেন কালকে না পড়ি আল্লাহ, সকালে কলেজ যাওয়ার সময়। কি রে আপু, তুই আজ এরকম হুজুর সেজে কই যাস? তাও আবার অর্ধেক হাজি অর্ধেক পাজি সেজে। মানে হলো বোরকা না পরে স্কার্ফ দিয়ে মুখ বাঁধছিস তাই। বই না আর কোষ না, আজকে আমার বজ্জাত কলকে উঠে নাইজেরিয়ান কালাব বাছুর যে কি করব। বোন দোয়া করিস আমার জন্যে, যেন তোর বোন তাড়াতাড়ি বিধবা, থুকু তোর বোনের স্বামী যেন বিধবা না হয়। আপু তোর শরীর ঠিক আছে তো? তুই এসব আবল তাবল কি বলছিস? দাঁড়া, আমি এক্ষুনি আম্মুকে সব বলছি গিয়ে যে তোর মাথায় গন্ডগোল। আম্মু আম্মু। এই পেটনি, কি শুরু করলি তুই? কি হয়েছে রে বর্ষা, ডাকলি কেন? কি হয়নি তাই বলো। তোমার মেয়েকে হেমায়েতপুরে পাঠাও তাড়াতাড়ি। সেই কখন থেকে কি সব বলে যাচ্ছে। কি রে ঋতু, বর্ষা যা বলছি তা কি সত্যি? দেখলে তো আম্মু আমি কি বললাম। এই পেটনি শাকসুটকি, কি বলছিস তুই? ওই কে শাকচুন্নি? খবরদার বলছি, ভালো হবে না মেন্টাল। ওই কে মেন্টাল? হ্যাঁ খাড়া, আজ তোর একদিন কি আমার যতদিন লাগে। এই তোরা থামবি? কি শুরু করেছিস এসব? আর ঋতু, তুই কি এখনো বাচ্চা আছিস যে ছোট বোনের সাথে মারামারি করিস? কে কার ছোট বোন? আমার কোনো ছোট বোন নেই, ওকে তো ডাস্টবিন থেকে কুড়িয়ে আনছিলাম। এই বলেই কলেজের দিকে রওনা দিলাম। সকাল সকাল আম্মুর হাতে পিটানি খাওয়ার শখ নেই। কলেজে যাক, আজ আমাকে আর কেউ চিনতে পারবে না, আর ওই জল্লাদের বংশ তো নয়ই। ক্লাসে ঋতু স্ট্যান্ড আপ, আই সে স্ট্যান্ড আপ। শুনেও না শোনার ভান করে বসে রইলাম। সবাই আমাকে খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। জল্লাদটা তো এদিকেই আসছে, ধুর, তা দেখি আমাকে চিনবে কেমনে? আমি তো মনের সুখে পা দোলাচ্ছি। কথা কানে যায় না তোমার? ডাকলে শুনতে পাও না? স্যার আমাকে বলছেন? তো এই ক্লাসের কয়টা ঋতু আছে? ধুর, যার হাত থেকে বাঁচার জন্য এমন করলাম কি আর হলো এতে? শালায় শকুন নাকি, চিনলো কেমনে? এক্সামে এত কম মার্কস পেলে কি করে? স্যার কম মার্কস পেয়েছি নাকি আপনি আমায় ইচ্ছে করে কম মার্কস দিয়ে রেখেছেন? সত্যি করে বলুন, নয়তো আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে আপনার নামে নালিশ করব। হ্যাঁ। ইউ ইডিয়েট। স্যার আই নো। চুপ। মুখে আঙুল দিয়ে রাখলাম।
যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবে। আর খবরদার সেদিনের মতো পালানোর চেষ্টা করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে রাখলাম। মাই ডেট। কখনো শুভ্রের গাড়ির টায়ারে হাওয়া ছেড়ে দেয়, কখনো বা ব্ল্যাকবোর্ডে শুভ্রের ছবি এঁকে মোস লাগিয়ে জোকার বানায়। এভাবেই চলছে ঋতুর পাগলামি, দিন দিন বেড়েই চলেছে। আর শুভ্র, সে তো তার ডেভিল রূপ ঋতুকে দেখালেও ঋতু ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে চলে। ধপাস কিছু পড়ার শব্দ শুনে মনে হলো দেখি তো কি হলো। ও মা, স্যার আপনি পড়লেন কিভাবে? দেখি দেখি দেখি, হাত ধরে উঠুন। বদমাইশ মেয়ে, পানি ঢেলে আমাকে ফেলে দেওয়ার প্ল্যানিং করছো? সরি স্যার, কি বলছেন আপনি বুঝতে পারছি না। বুঝছো না তাই তো? ক্লাসে কান ধরে দাঁড় করে রাখার জন্য তুমি আমাকে, হ্যাঁ তোমার সাহস হলো কি করে এরকম একটা ননসেন্স কাজ করা? স্যার আপনার কোথাও ভুল হচ্ছে। না, আবার কোনো ভুল হচ্ছে না। এতদিন অনেক সহ্য করেছি, আর না। শুধুমাত্র তুমি আঙ্কেলের মেয়ে বলে কিছু বলিনি। দুষ্টুমি ছাড়া কিছুই বোঝো না তুমি। আমি তো ভুলে গিয়েছিলাম গরু দিয়ে কখনো হাল চাষ করা সম্ভব না, আর তোমাকে দিয়েও পড়াশোনা করানো সম্ভব না। তোমার কি বাচ্চামিপনা করার বয়স এখন আছে? অনার্সে পড়ো, এখনো ম্যানার্স শেখোনি। স্যারদের সাথে কেমন বিহেভ করতে হয় এগুলো শেখোনি। শেমলেস গার্ল। অযথাই স্যার আমাকে এত কথা শুনিয়ে চলে গেল। দোষ না করেও দোষী। একবারও সত্যি মিথ্যা যাচাই করার প্রয়োজন মনে করলো না। মানছি আমি একটু পাগলামি করি, একটু না বেশি, তাই বলে কাউকে কি মেরে ফেলার প্ল্যান করতে পারি? কি বলে গেল স্যার? গরু দিয়ে হাল চাষ হয় না, আমাকে গরুর সাথে তুলনা করে গেল। আমার দ্বারা পড়াশোনা সম্ভব না। ওকে, আমিও দেখিয়ে দিতে চাই। এবার যদি হাইস্ট মার্কস না তুলতে পারি তো আমার নামও ঋতু না। স্যার। হ্যাঁ রোহন বল, কিছু বলবি? আমি খাতা দেখতে দেখতে বলতে থাকলাম। তো দাঁড়িয়ে না থেকে বল, কি বলবি? আসলে পানিটা তখন আমার হাত থেকেই পড়ে গিয়েছিল। কি বললি? আসলে অসাবধানতাই পড়ে গিয়েছিল। জর্নি কাজ থাকায় তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। পরে আসলাম যখন, তখন দেখলাম আপনি ঋতু পরে রাগারাগি করছেন। স্টুপিড, তোর জন্য আজ ঋতুকে আমি ভুল বুঝে অযথাই কত কথা বলে ফেলেছি। সরি ভাইয়া। ও শিট, ইটস আ বিগ মিস্টেক। আমি এটা করলাম কিভাবে? মেয়েটা তো কতবার বললো সে করেনি, আর আমি এখন নিজের প্রতি রাগ হচ্ছে খুব। কালকে সরি বলে নিতে হবে, নইলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ঠিক 2 দিন পরে আজ কলেজে আসলো ঋতু। বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে সোজা ক্লাসে গিয়ে ফার্স্ট বেঞ্চে বসে পড়ল। খুব মনোযোগ দিয়ে স্যারের প্রতিটা লেকচার শুনে যাচ্ছে, মাঝে মাঝে খাতায় নোট করছে। এ কি সেই ঋতু যে 2 দিন আগেও সারা কলেজে বাঁদরামো করে বেড়াতো, সারা ক্লাস মাতিয়ে রাখতো? এখন ক্লাস নিতে গেলেও কেমন জানি শূন্যতা কাজ করে, ফাঁকা ফাঁকা লাগে, কি যেন নেই। আমি তো এমনই চেয়েছিলাম যে ক্লাসে মনোযোগী হবে, ঠিক মতো পড়াশোনা করবে। আমি কেন জানি ওর এই পরিবর্তনটাকে মেনে নিতে পারছি না। না, আমাকে ঋতুর সাথে কথা বলতেই হবে। লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম, তখনই শুভ্র স্যার এসে সামনে দাঁড়ালেন। স্যার কিছু বলবেন? ক্লাসে এসে দেখলাম সবাই ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে, কিন্তু ওকে তো দেখছি না। তাহলে কোথায় গেল? লাইব্রেরিতে নেই তো, থাকতেও পারে, গিয়ে দেখি। দেখলাম লাইব্রেরিতে বসে বসে মনোযোগ দিয়ে ম্যাথ প্রবলেম সলভ করছে। স্যার কিছু বলবেন? না মানে হ্যাঁ বলুন তাড়াতাড়ি, আমার একটু তাড়া আছে। অনেক বদলে গেছো তুমি। কোথায় আর বদলাতে পারলাম স্যার? না, অনেক বদলে গেছো তুমি। আগের মতো হাসো না, পাগলামি করো না, এখন নিয়মিত পড়াশোনা করেও আসো। স্যার আমি এখন আর ছোট নেই, অনার্সে পড়ি। এতদিন আমি ভুলেই গিয়েছিলাম এসব, কিন্তু আপনি আমার চোখ খুলে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে। আগে সেই দুরন্ত প্রাণোচ্ছল হৃদয়কে আমরা সবাই খুব মিস করি, প্লিজ ফিরিয়ে দেবে। স্যার একদিন আপনি আমার দুষ্টুমির জন্য কত কথা শুনিয়েছিলেন, আর আজ যখন নিজেকে পাল্টে নিতে চাইছি তখন কেন আবার এসব বলছেন? লাইফটা যেহেতু আপনার, আমার উপরেই ছেড়ে দিন না সিদ্ধান্ত নেয়ার, কি করব না করব। আসি স্যার। একদিন এই মেয়েটাকে তার দুষ্টুমির বাচ্চামি স্বভাবের জন্য কত কথা শুনিয়েছি, আর যখন খুব কষ্ট হচ্ছে ওর এই বদলে যাওয়াতে। আচ্ছা আমার কেন এমন হচ্ছে? তবে কি আমি ওকে সে বাচ্চামি স্বভাবকে ভালোবেসে ফেলেছি? আরে ঋতু কোথায় যাচ্ছিস? দেখোই না ভাইয়া, কলেজে যাব, কিন্তু একটা রিক্সাও পাচ্ছি না। সময় মতো যদি রিক্সা না পাওয়া যায় তাহলে কেমনটা লাগে বলো তো? হয়েছে হয়েছে, আর আমাকে মেজাজ দেখানো লাগবে না, ওর তোকে নামিয়ে দিয়ে যাব। আরে না ভাইয়া, আমি রিক্সা করেই যেতে পারবো, তুমি চলে যাও, তোমার অফিস যেতে লেট হয়ে যাবে। বেশি বুঝিস কেন এত? আর অফিস নিয়ে তোকে এত ভাবতে হবে না। গল্প করতে করতে আমরা কলেজে চলে এসেছি। তোর কলেজ ছুটি হয় কখন? ক্লাস তো শেষ হয় 12টা 45। কেন বলো তো?
না কিছুই না, বাই। বাই। নিচে দেখলাম ঋতু একটা ছেলের সাথে বাইকে চড়ে আসছে আর হাসাহাসি করছে, যা দেখে মেজাজটা হাই ভোল্টেজ উঠে গেছে। শয়তান মেয়ে, কত বড় সাহস অন্য ছেলের বাইকে আসে। ক্লাসে যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে কেউ একজন আমার মুখ চেপে ধরে হল রুমে নিয়ে এসে ছেড়ে দিল। হাঁপাতে হাঁপাতে কে নিয়ে এলো আমাকে, পেছনে ঘুরে দেখলাম এমা জল্লাদটা এভাবে আমার দিকে চেয়ে আছে কেন, আর হঠাৎ এখানে এভাবে ধরেই বানিয়ে এলো কেন। আমি আবার কি করলাম? কই কিছুই তো মনে পড়ছে না। স্যার আমি কিছু করেছি? আপনি এভাবে আমাকে এখানে টেনে নিয়ে এলেন কেন? স্যার কিছু বলছেন না যে? ঠিক আছে, আপনাকে কিছু বলতে হবে না, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে, আমি আসি। ঋতু চলে যেতে গেলেও শুভ্র টান দিয়ে হাত দুটি দেয়ালের সাথে চেপে ধরে। ছেলেটাকে? কোন ছেলের কথা বলছেন? জানো না নাকি জেনেও না বোঝার ভান করছো? ওকে, আমি বুঝিয়ে বলছি। ছেলেটা গেছিল যে কলেজে নামিয়ে দিয়ে গেল? অভি ভাইয়া। তো তার সাথে বাইকে জড়িয়ে ধরে আসার কি আছে? খুব মজা লাগে না? আরো জোরে চাপ দিয়ে ধরে। দেয়ালের সাথে এমন জোরে চেপে ধরে রেখেছে যে হাতের কাছের চুড়ি ভেঙে রক্ত ঝরছে। সেদিকে শুভ্রর বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। এবার কেঁদেই ফেললাম। ঋতু চোখে পানি দেখে ছেড়ে দিলাম। কান্না করতে করতে কলেজ থেকে বেরিয়ে গেল ঋতু। দেখলাম নিচে কিছু ভাঙা কাচের চুড়ির টুকরা আর কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে। রাগ হলে আমি একটা অমানুষ হয়ে যাই, নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারি না। এখন নিজের প্রতি নিজেরই খুব রাগ হচ্ছে। দেয়ালের উপর সজোরে ঘুষি মেরে নিজেকে কষ্ট দিচ্ছে শুভ্র। কেন করলাম আমি এমনটা? যার সাথে ইচ্ছে ঘুরুক ফিরুক, হাসুক কাঁদুক, তার আমার কি? আমার এত জলে কেন? ঋতুর পাশে অন্য কাউকে আমি সহ্য করতে পারি না কেন? তবে কি আমি বাসায় জল্লাটা পেয়েছে, এটা কি আমায় পুতুল পেয়েছে? যখন যা খুশি বলবে করবে আর তাই আমাকে মেনে নিতে হবে। আমি যার সাথে খুশি ঘুরি না কেন, তার বাপের কি? হ্যাঁ, আমি আর কলেজেই যাব না, আর না। আজ 2 দিন হলো ঋতু কলেজে আসে না। সেদিনের পরে আজ আর খোঁজ নেওয়াই হয়নি। নেবই বা কীভাবে? ও তো নাম্বারই নেই আমার কাছে। একটু খুঁজলে হয়তো পেয়ে যেতাম, কিন্তু কে কি ভাববে তাই আর করা হয়নি। সবার কাছে চাইলেই পাওয়া যেত, কিন্তু আমার ফাজিল বোনটা শুনলে সারা বাড়ি বলে বেড়াবে। এই 2 দিনে খুব মিস করেছি ঋতুকে। ও ছাড়া কলেজটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে, শুনশান নীরবতা। কেমন জানি মনে হয় শোক দিবস পালন করছে সবাই। সবাই আছে, শুধু ও ছাড়া। একটা মানুষ ছাড়া পুরো কলেজটাই ফাঁকা। ওর সাথে যোগাযোগ করবো কিভাবে? আইডিয়া, ওর বাসায় গেলেও তো পারি। যেই বলা সেই করা। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ঋতুদের বাসার উদ্দেশ্যে। আর এই শহর থেকে ভেতরে বাসা হওয়ার জন্যই প্রায় 45 মিনিটের মতো সময় লাগলো যেতে। বাসা পর্যন্ত তো চলেই এলাম, বাট বলবোটা কি? কখনো তো আসিনি। আবার হঠাৎ আসাতে যদি প্রশ্ন করে, আরে দূর, কী যে ভাবছি না আমি। বলবো আঙ্কেল আসবো আসবো করে তো আসাই হয় না। তো এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করেই যাই। বাহ শুভ্র, তোর দেখি ঋতুর সাথে থেকে থেকে ঋতুর মতো বুদ্ধি হয়ে গেছে। কলিং বেল দিলাম। দাঁড়া শয়তান ছেলে, আজ তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। বলে ঋতু ঝাড়ু হাতে করে দরজা খুলল। না দেখেই, এই বজ্জাত কানাক খটাস, র্যান্ডিয়ান গরু, আফ্রিকান নাইজেরিয়ান জলহস্তি, তোর কত বড় বুকের পাটা, সামনে আয় দেখি। কলিং বেল দেওয়ার সাথে সাথে ঋতু ঝাড়ু দিয়ে তেড়ে এলো। এই মা, ও তো ঝাড়ু হাতে টেনে আসছে। এই বাবা। স্যার আপনি? আমি তো ভেবেছিলাম। তুমি কি ভেবেছিলে? কে এসেছে রে ঋতু? ও মা, শুভ্র বাবাজি। তা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আম্মুকে দেখে তাড়াতাড়ি ঝাড়ুটা লুকিয়ে ফেললাম, নইলে কেলেঙ্কারি বেঁধে যেত। আসলে কে যেন দুষ্টুমি করে বারবার কলিং বেল দিয়ে যাচ্ছিল আর পালিয়ে যাচ্ছিল, তাই তো এমন ঝাড়ু পেটা করতে গিয়েছিলাম। আমি কি আর জানতাম যে ওই সময়ে ওই জল্লাদের বংশধুক্য আঙ্কেলের ছেলে এসে হাজির হবে। কি রে, তুই ওইখানে দাঁড়িয়ে কি এত ভাবছিস? যা, শুভ্রের জন্য নাস্তার ব্যবস্থা কর গিয়ে। যাচ্ছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। জি আন্টি, বসি। তা তোমার বাসার সবাই কেমন আছে বাবা? জি আন্টি, সবাই ভালো আছে। আম্মুর সাথে দেখো কি সুন্দর করে কথা বলছে, দেখে মনে হয় নাদান বাচ্চা কিছু বোঝে না। আর আমার সাথে কথা বলতে গেলে জল্লাদের মতো করে, মনে হয় আগের জন্মে আমি ওর চিরশত্রু ছিলাম। কি রে ঋতু, তোর হলো? শুভ্রকে কিছু খেতে দিবি তো নাকি? বেচারা এই প্রথম আমাদের বাসাতে এসেছে, খালি মুখে বিদায় করবি নাকি? এত বড় মেয়ে যদি কোনো কাজ পারে, খালি পারে খাইতে আর ছোট বোনের সাথে ঝগড়া করতে। আজ এই জল্লাদের বংশটার জন্য আমাকে এত কথা শুনতে হলো।
দাঁড়া, তোকে আমি খাওয়াচ্ছি। এমন খাওয়াবো না বাপের জন্মে ভুলে যাবি খাওয়ার কথা। ইচ্ছে মতো মরিচ দিলাম জল্লাদের খাবারে। এবার বুঝবা চান্দু, কত ধানে কত কম। কি রে, আর কতক্ষণ লাগবে তোর? এই তো আম্মু, হয়ে গেছে, আসছি। আন্টির সাথে অনেকক্ষণ গল্প করলাম। আন্টি তো না খাইয়ে ছাড়বেই না। যেভাবে আপ্যায়ন করছে মনে হচ্ছে আমি এবারে জামাই। জামাই তো, এইবারে হবু জামাই বলে কথা। ঋতুকে দেখলাম খাবার সাজিয়ে আনলো আমার জন্য। দেখতে একদম বউ বউ লাগছে। আমার বউটা দেখছি ভালোই রান্না জানে মনে হয়। খাবারের ঘ্রাণে চারিদিকটা মৌ মৌ করছে। বিয়ের পরে বউয়ের হাতের সুন্দর সুন্দর রান্না খেতে পারবো ভাবতেই অবাক লাগছে। নিন স্যার, খেয়ে নিন। লেখা জনমের মতো স্বাদ করে খাওয়া বেটা। তুই কি ভেবেছিস আমি তোর মতো আফ্রিকান জলহস্তিকে খাওয়াবো রান্না করে? খাবি আর ব্যাঙের মতো করে লাফাবি। খাবার যেই না দিয়েছি মুখে, বুকের মধ্যে মনে হয় আগুন জ্বলছে। বাড়িতে যত মরিচের গুঁড়া ছিল মনে হয় সব ঢেলে দিয়েছে গো। তাকে দেখলাম যেহেতু মিঠে মিঠে হাসছে। আমার বুঝতে বাকি নেই যে কাজটা কার। কি ব্যাপার, জল্লাটা তো খেয়েই যাচ্ছে রাক্ষসের মতো, কোনো কথাই বলছে না। ঝাল কি কম হয়ে গেল নাকি? তোমাকে জন্য পস্তাতে হবে মিস্ত্রি, তো তুমি কাজটা মোটেও ঠিক করলে না। একটা চোখ দুটো একদম লাল আগুনের ফুলকির মতো ভয়ানক দেখাচ্ছে। আর কিচেনে চলে গেল। চুলায় সম্ভবত কিছু দিয়ে এসছে। আস্তে আস্তে উঠে ঋতুর কাছে চলে গেলাম। স্যার, কিছু লাগবে? এদিকে আসছেন কেন? কই পালাচ্ছ? কই পালাচ্ছি? আপনি তো এদিকে আসছেন। তুমি তো পিছিয়ে যাচ্ছ। স্যার, আম্মু চলে আসবে তো, আপনি প্লিজ সরে দাঁড়ান। এই বলে সরে যাচ্ছিলাম আমি। পালিয়ে কোথায় যাবে? সরি স্যার, আর এমন ভুল কোনোদিনও করব না। প্লিজ আজকের মতো ক্ষমা করে দিন। সরি, মাফ? জেনে শুনে এমন করেছো, মাপ চাইছো? কাজটা করার সময় মনে ছিল না? এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। এই বলে জোর করে হাত দুটো চেপে ধরে 5 মিনিট ধরে লিপকিস করে ছেড়ে দিলাম। এতক্ষণে মনে হলো ঝালটা কিছুটা হলেও কমলো। লুইচা খচ্চর বদের হাড্ডি, আফ্রিকান জলহস্তি, ডেভিল জল্লাদের বংশ আমার ঠোঁটটা কামড় দিয়ে একদম রক্ত বের করে দিয়েছে। মনে হয় কতদিন খায় না। রাগে দুঃখে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি একটু বেশি করে ফেলেছি। ও ঠোঁটটা ফুলে কেমন হয়ে গেছে। আন্টিকে বলে বাসায় চলে এলাম। হ্যাঁ, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। রাগ হলে তো কখন কি করে বসে আমি খেয়াল থাকে না। ঝাল কমানোর জন্য এর থেকে ভালো কোনো উপায়ও জানা ছিল না। অবশ্য যদি এমন মিষ্টি পাওয়া যায় তাহলে তো এমন ঝাল খাওয়া যেতেই পারে। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। লুইচা বেটা আমার ঠোঁটটা কামড়ে কি করে ফেলছে। বাথরুমে ঢুকে বারবার সাবান লাগিয়ে ঠোঁট ধুচ্ছি। খচ্চর বেটা আমার ঠোঁটটারে লজেন্সের মতো করে চুষছে। তখন তো মনে হচ্ছিল আমার ঠোঁটটা খেয়ে ফেলবে। রাক্ষস কোথাকার! ইস, এখন আমি আম্মুর সামনে যাই কি করে? যদি আম্মু জিজ্ঞাসা করে কিছু। কি রে, তোর ঠোঁট কাটলো কিভাবে? একটু আগে না ভালোই তো দেখলাম। একটু আগে তো ঠিকই ছিল, তুমি যাওয়ার পরেই তো অবশ্য দোষটা আমারই বেশি ছিল। যেই পরিমাণে মরিচের গুঁড়া খাবারে মিশিয়েছিলাম। কি রে, কি এত ভাবছিস? তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি। কি? তোর ঠোঁট ফুলে গেছে কিভাবে? না, ইয়ে মানে। কি মানে করছিস এত? কি করে বলি যে ওই বেটা ইতর মানে আম্মু আসলে হয়েছে কি? কি? আম্মু, তুমি না চুলায় তরকারি বসে এসছো? কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, দেখে আসো তো তাড়াতাড়ি। সকালে তো একদম ভয় পেয়ে দিয়েছিল বাচ্চা মেয়েটা। যেইভাবে ঝাড়ু হাতে তেড়ে আসছিল, পুরাই ডাইনি লোক। ওকে দেখে তো ভয়ে কলিজার পানি সব শুকিয়ে গিয়েছিল গো। ওর কথা ভাবছি আর একাই হাসছি। অনার্সে পরে কিন্তু স্বভাবটা একদম বাচ্চাদের মতো। রাত 10টা, কেবলই ঘুমিয়ে পড়েছি, তখনই হঠাৎ ফোনটা বেজে উঠল। বাজুক ফোন, আমি ঘুমাই। আমি আবার খুব ঘুম পাগলি। আগে আমার ঘুম, তারপরে সব। না, এই ফোনের জ্বালাই তো ঘুমোতেও পারছি না। ফোন রিসিভ করেই ওই কোন বজ্জাতের হাড্ডি, কারেন্টের খাম্মা, বিলাতি চামচিকাকে, ধলা ইন্দুর, শাকচুন্নির বরকে আমার কত সুন্দর একটা ঘুমটারে নষ্ট করলি। বাসায় কি তোর মা বোন নাই? রাত দুপুরে মেয়ে মানুষের ডিস্টার্ব করিস, তোদের উপরে ঠাডা পড়ে না? হ্যাঁ ঋতু, ওই কে রে? জল্লাটার গলা না? কিন্তু জল্লাটা এখানে আসবে কিভাবে? আমি বিছানার নিচে
বাইরের রুমের আনাচে কানাচে সব জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না। তাহলে জল্লাদটা কই? নাকি আমার মনের ভুল হবে হয়তো। বজ্জাত মেয়ে, সাহস কত বড়, আমাকে বলে কিনা যে ধলা ইন্দুর বিলাতি চামচিকা। পুরো একটা মেন্টাল কেস। কিরে, কথা কস না কেন? নাকি আমার মুখের বকা শুনে তোর সব কথা ফুস আর শুনবি? ও রিয়েলি? বলো তো দেখি। দেখি তুমি কত বকা দিতে পারো দেখি। স্যার আপনি আমি আপনি আমার নাম্বার কই পেলেন? যেখানেই পায় না কেন, তোমাকে বলতে যাবো কেন? এই মেয়ে, তুমি এত কথা বলো কেন গো? চুপ থাকতে পারো না? ছাগলের মতো শুধু করো কেন? হ্যাঁ, কি হলো এখন চুপ করে আছো কেন? আপনি তো বললেন আমি নাকি ছাগলের মতো ভ্যা ভ্যা করি। আল্লাহ, দড়ি ফেলাও, মেল ডালাকে তুলে নাও। আগামীকালকে সকালে রেডি হয়ে থাকবা। আমি ঠিক 9টায় নিচে দাঁড়িয়ে থাকবো, পিক করে নিয়ে আসবো। আমি যাব না, রেডি হয়ে থাকতে পারবো না। তুমি থাকবা, তোমার ঘাড় সহ রেডি থাকবে। স্যার তাইলে আমার ঘাড়কেই নিয়ে যান। 1 মিনিট লেট হলে কিন্তু আমি উপরেই চলে যাব। আর উপরে গেলে কিন্তু নিজ হাতে রেডি করিয়ে দুপুরের কাজটা রিপিট করব। বলেই লাইন কেটে দিল শুভ্র। বজ্জাতের হাড্ডি, লুইচ্ছা, মেনি মুখ বিড়াল, ধলা ইন্দুর, কারেন্টের খাম্মা, আফ্রিকান জলহস্তি। তুই কি পেয়েছিস আমায়? যখন যা বলবি তাই করতে হবে নাকি? মেসেজ টোন বেজে উঠল। এখন আবার মেসেজ দিল কে? আমাকে বকানা দিয়ে ঘুমিয়ে পড়ো। শুভ্র পাঠিয়েছে। বুঝলো কেমনে যে আমি ওরে বকা দিতেছি? আবারও মেসেজ টোন বেজে উঠল। এবারও শুভ্রই পাঠিয়েছে। কিভাবে বুঝলাম না ভাবলেও চলবে। আর এটুকু জানতে কমন সেন্সের দরকার, যা তোমার গোবর ভরা মাথায় ঢুকবে না। আমার মাথায় গোবর ভরা? শালা লুইচ্ছা, তোর উপরে ঠাডা পড়বো ঠাডা। সকালবেলা 9:50 বাজে। ফোনে দেখলাম 13টা মিসড কল উঠে আছে। আল্লাহ গো, আজ আমার যে কি হবে? বাঁচাও তুমি আমারে এই জল্লাদের হাত থেকে। বলতে বলতে আবার ফোনটা বেজে উঠল। ক্রিম ক্রিম। ভয়ে তো আমার এক্ষুনি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কি যে কপালে আছে আমার। ভাব ঋতু ভাব, তোর তো আবার বুদ্ধির অভাব নেই। ইয়েস, পেয়েছি। হ্যালো। ফোন রেখে কোথায় গেছিলে? রাত্রে কি বলেছিলাম সব ভুলে গেছো? ফোন ধরতে এত সময় লাগে কেন? আল্লাহ গো, কি বলবো, সব তো গুলিয়ে যাচ্ছে। না বলতে পারলে তো আমাকে শুকিয়ে আমশুটকি করে খাবে। কি হলো, চুপ করে আছো কেন? সরি স্যার, আমি না আসলে বুঝতে পারিনি আপনি কল দিয়েছেন। ফোনের কাছে ছিলাম না তো। ঋতু, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? তুমি এত কথা বলছো কেন? ঠিক আছে, একটু মাথা ব্যথা আর জ্বর এসছে তাই আর কি। কি, তোমার জ্বর এসেছে আর আমাকে জানাওনি? রাতে তো ভালোই ছিলে, এখন আবার জ্বর আসলো কোথা থেকে? স্যার সময়টা তো ভালো না, ঋতুর পরিবর্তন ঘটছে তো তাই সবারই হচ্ছে। ডক্টর দেখাওনি? মেডিসিন নিয়েছো? ওইটা আমি উপরে আসছি। আল্লাহ, উপরে চলে এলে তো আমি ধরা খেয়ে যাব। আমায় এই জল্লাদটাকে আটকাতেই হবে যে করেই হোক। না না স্যার, আপনাকে আর কষ্ট করে উপরে আসতে হবে না। আমি মেডিসিন নিয়েছি, ঠিক হয়ে যাবে। আপনাকে এসব ভাবতে হবে না। আর তাছাড়া আব্বু বাসায় আছে, এখন প্রবলেম হবে। কিছুক্ষণ ভেবে ওকে, তুমি তাহলে রেস্ট নাও, পরে আবার কল দেবো না। টেক কেয়ার, বাই। বাই। যাক, জল্লাদটাকে তো বোকা বানাতে পারলাম। যাও বাবু, এখন বসে বসে আঙুল চুষো। কলেজে এসেছি, আজকে ক্লাসে মনোযোগ নেই, লেকচার দিতে ভালো লাগছে না। কি যেন নেই, শূন্যতা কাজ করছে, কেমন যেন বিরহ লাগছে। ক্লাস নিতে গেলে মনে হচ্ছে ঋতু খিলখিলিয়ে হাসছে, কিন্তু এখানে ও আসবে কিভাবে? আমার কানের কাছে মনে হচ্ছে এসে বলছে জল্লাদ, ডেভিল, ব্লা ব্লা, অনেক কিছু। নিজে নিজে হাসছি, এটা আমার মনের ভুল। ওখানে একটু বেশি ভাবছি আমি। না, আজকে আমি ক্লাস করাতে পারবো না, সব গুলিয়ে যাচ্ছে। আজকে জল্লাদকে মিথ্যে বলে পাঠিয়ে দিয়েছি। অভি ভাইয়া এসেছিল, বলল ঘুরতে যাওয়ার জন্য। আমারও ভালো লাগছিল না বাসায় একা একা। ভাবলাম ঘুরতে গেলে আর মন্দ হবে না। তাছাড়া অভি ভাইয়ার সাথে ঘুরতে আমার ভালোই লাগে। একদম বোকা শোকা, আমি যা বলি তাই করে হাসি মুখে। আমার সব আবদার পূরণ করে। দেখতে একদম গুলুমুলু, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, শ্যামবর্ণ, একদম ইনোসেন্ট। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে।
রেডি হলাম, ব্লু জিন্স, হোয়াইট কালারের লং জামা আর ম্যাচিং করে ওড়না, সাথে হালকা মেকআপ, চুলগুলো খোপা করে। আমি সাজতে পছন্দ করি, তবে সব সময় না। রেডি হয়ে নিচে গেলাম, দেখলাম অভি ভাইয়া ওয়েট করছে আমার জন্য। ব্লু জিন্স, হোয়াইট শার্ট, ক্রিম কালারের ব্লেজার, চোখে সানগ্লাস। আমি তো পুরাই ক্রাশড। আমি আবার নতুন করে আমার মায়াবতীর প্রেমে পড়ে গেলাম। আজকে না যা লাগছে দেখতে, জাস্ট ওয়াও। বাবা, দুজনেই ম্যাচিং। ভাবছি আর কতদিন মনের মধ্যে চাপা দিয়ে রাখবো আমার না বলা ভালোবাসার কথা। আজকে যে করে হোক আমার মনের কথা, এতদিনে জমানো ভালোবাসার কথা ঋতুকে জানিয়ে দিতে হবে, না হলে দেরি হয়ে গেলে আমাকে সারা জীবন পস্তাতে হবে। ওই ভাইয়া, কি হলো? কই হারিয়ে গেলে বলো তো? সে কখন থেকে ডাকছি তোমায়। কিছু না ভাইয়া, আমি না তোমার উপরে ক্রাশিত। তোমাকে না আজকে যা লাগছে একদম ফাটাফাটি। বলছিস? তো ম্যাম, আপনি কি যাবেন নাকি এখানেই দাঁড়িয়ে থাকার ইচ্ছা আছে? যাবো তো, তবে তোমার ওই 2 চাকার বাইকে চড়ে না। তো যাবে কি করে? কেন? রিক্সা করে। ওকে ম্যাম, যথা আজ্ঞা। এই দাঁড়া তো এখানে। কও। মনে হচ্ছে কিছু একটা মিসিং। চুল ছেড়ে দিলেই তোকে ভালো লাগে, এখন একদম পারফেক্ট। অভি ভাইয়া হঠাৎ দাঁড় করিয়ে আবার চুলগুলো ছেড়ে দিল। রিক্সাতে বাতাসে ও চুলগুলো উঠছে, কিছু চুল আমার মুখে এসে আছড়ে পড়ছে। ওর চুল দিয়ে এক মাতাল করা ঘ্রাণ বের হচ্ছে, একদম নেশা লাগানো। না চাইতেও চোখটা বারবার ওর দিকে চলে যাচ্ছে। ওর হঠাৎ করে খিলখিলিয়ে হেসে ওঠা, হাত নিয়ে নেড়ে কথা বলা, হুটহাট করে পাগলামি করা, সব কিছুই আমার ভালো লাগে। শুনেছি ভালোবাসলে নাকি ভালোবাসার মানুষের সব কিছুই ভালো লাগে। মাঝে মাঝে হেসে হেসে আমার গায়ের ওপর লুটিয়ে পড়ছে, আর আমি মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে আছি। ওর বলা কথাগুলো আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমার সেদিকে খেয়াল নেই। আমি তো দেখছি আমার মায়াবতীকে। আজকে অভি ভাইয়ার আচরণগুলো কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগছে। সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে, চোখ দুটি যেন আমায় কিছু বলতে চাইছে, কিন্তু আমি তো এ চোখের ভাষা পড়তে জানি না। ভাইয়া, কিছু বলবি? তোমার কি কিছু হয়েছে? তুমি ঠিক আছো তো? কেন, আমি কি মেয়ে নাকি যে আমার হবে? আরে আরে, মামা রিক্সা রাখেন। কিরে, কি হলো তোর আবার? রিক্সা থামালি কেন? ফুচকা, আমি ফুচকা খাবো। ওই কই ফুচকা? ওই তো দিনমিটিকে ফুচকার দোকানে গেলাম ফাগলির আবদার রাখতে। মামা 2 প্লেট ফুচকা দাও তো। 2 প্লেট ফুচকা কি করবি? কেন, তুমি খাবে না? না, তুই খা। ওকে মামা, তাহলে একটা ফুল প্লেট ফুচকা আমাকে দাও, আর ঝালটা একটু বেশি করে দিবা, যাতে আমার চোখ দিয়ে পানি পড়ে। আচ্ছা। সে কি রে, এত মরিচ নিলি কেন? কেন, খাবো। খাইতে পারবি না, রাখ। যা বলছি তাই। ঝালে একদম চোখের পানি নাকের পানি এক করে ফেলছে বেচারি। যেটা খেতে পারিস না তাহলে খেতে যাস কেন? আমি কি জানতাম নাকি যে এত ঝাল? ও মা গো, ঝাল! ঝালের চোটে দৌড়চ্ছে। পানি পানি। দোকানদারকে পানির কথা বললে বলল নাই। আমি এখন পানি কোথায় পাবো? এখানে দোকানদার বলল রাস্তার ওপারে নাকি পাওয়া যাবে। তুই এখানে চুপটি করে বস, আমি পানি নিয়ে আসছি। কোথাও যাবি না কিন্তু। কিছু না বলে মাথা ঝাঁকালাম। আমাকে না বললো জ্বর, মাথা ব্যথা, তাহলে এখানে কি করতে আসছে? তাই মানে আমাকে সকালে মিথ্যে বলেছিল। কত বড় বেয়াদব আমাকে মিথ্যে বলা। মন যাচ্ছে মাথার উপরে তুলে আছাড় দিই, গিয়ে সোজা ওকে ধরে গাড়িতে গিয়ে বসিয়ে দিলাম। অভি ভাইয়া পানি আনতে কোথায় যেন গেল। এদিকে আমার ঝালের চোটে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কেন যে পাগলামি করি এত, হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ আমার হাত ধরে টান দিল। খুব ভয় করছে। পাগল টাগল নয় তো? আমি আবার পাগল দেখে খুব ভয় পাই। কি রে, আমার হাত ধরে তো টেনে নিয়ে যাচ্ছে। পেছনে ঘুরে তো আমি আঁতকে উঠলাম। এ কি, কাকে দেখছি? স্বয়ং যমরাজ আমার সামনেই দাঁড়িয়ে আছে। জল্লাটাকে দেখে আমার কলিজার সব পানি শুকিয়ে গেছে। কোথায় ঝাল, সব নিমিষেই ভয়ে উধাও। আজকে নিশ্চিত আমার জানটা কবজ করে দেবে। টানতে টানতে গাড়িতে বসে লক করে দিল। এ কি, আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? অভি ভাইয়া এসে তো আমাকে খুঁজে না পেলে টেনশন করবে। কি হলো, কথা বলছেন না কেন? আমি আপনাকে কিছু বলছি, চুপ করে থাকবে না, আমি কিন্তু চিল্লাবো। এতক্ষণ অনেক কষ্টে নিজের রাগটাকে কন্ট্রোল করে রেখেছিলাম, কিন্তু মেয়েটা বকবক করেই যাচ্ছে। তখনই খেয়াল করলাম জল্লাদটার চোখ মুখ একদম লাল হয়ে আছে।
যেভাবে তাকিয়ে আছে মনে হয় আমাকে ওই চোখের আগুনেই ভস্ম করে দেবে। কোনো কথা না বলে একদম ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আমার তো ভয়ে একদম। পানি এনে দেখলাম ঋতু নেই, তো করে বলে গেলাম যেন কোথাও না যায়, এখানে চুপ করে বসে থাকে। আর ও কোথায় গেল ফাজিল মেয়েটা? এক জায়গায় যদি একটু শান্ত হয়ে বসে থাকে, আমি এখন কোথায় খুঁজবো ওকে? খেয়াল করে দেখলাম ঋতু ভয়ে একদম এক কোনায় জড়ো সড়ো হয়ে বসে আছে। দেখি বোঝা যাচ্ছে অনেক ভয় পাচ্ছে। ওর এই ভীতু মুখটা দেখে আমার সমস্ত রাগ যেন নিমিশেই হারিয়ে গেল। এমন বাচ্চাদের মতো করে চুপ করে আছে। গাড়িটা ফার্ম হাউসে গিয়ে পার্ক করলাম। বিকেলবেলার মনোরম প্রাকৃতিক পরিবেশ। বিকেলবেলা এখানে ছোট বড় সবাই আসে। আবার মন খারাপের সময়টাতে আমি এখানেই আসি। এটা সাধারণত পার্কের মতোই, আমরা ফার্ম হাউস বা হর্টিকালচার বলে থাকি। জায়গাটা পাবনা জেলার ডাবুনিয়া বাজারের পরেই। পাশে আছে রেল স্টেশন। বিকালবেলা সব কপতিরা সময় কাটাতে এখানে আসে। চারিদিকে নারকেল সুপারি গাছের সারি, মাঝখানে আম জাম কাঁঠাল বড়ই লিচু সব ফলের বাগান। পাশে ফুলের বাগানও আছে। ফুটে আছে হরেক রকমের প্রজাতির ফুল। জাস্ট ওয়াও। গাড়িটা এনে ফার্ম হাউসে পার্ক করলো জল্লাদটা। আমার সবচেয়ে পছন্দের জায়গা এটা। সময় পেলেই ঘুরতে চলে আসি। গ্রীষ্ম ঋতুতে আরও সুন্দর লাগে ফার্ম হাউসকে। আমি ইচ্ছে মতো সেলফি তুললেই যাচ্ছি। আমি না আবার একটু সেলফি পাগলি। ঋতুকে দেখে মনে হচ্ছে এখানে আনাই খুব খুশি হয়েছে। বাচ্চাদের মতো খালি দৌড়ে বেড়াচ্ছে। ওর খুশি থেকে মনে হচ্ছে যাক, এখানে আনাটা আমার সার্থক হয়েছে। বাতাসে উঠছে দীর্ঘল কালো ঘন চুল। মনে হয় রবীন্দ্রনাথ থাকলে নিশ্চিত এতক্ষণ ওকে নিয়ে একটা কবিতা লিখে ফেলতো। ওর অজান্তেই ওর কিছু পিক তুলেছি। হাওয়াই মিঠাই? এখানে হাওয়াই মিঠাই পাওয়া যায় জানতাম না তো। লোকটাকে দাঁড় করিয়ে 2টা প্যাকেট নিলাম, কিন্তু কি টাকা দিতে গিয়ে দেখি আমার পার্সটা তো সাথে আনিনি, হয়তো কোথাও পড়ে গেছে। এখন কি করি? হাওয়াই মিঠাই ওয়ালাকে দাঁড় করিয়ে হাওয়াই মিঠাই নিল। মুখে চিন্তার ভাব ফুটে উঠেছে। মাত্রই তো হাসি খুশি দেখলাম, হঠাৎ কি হলো? কি হয়েছে? চুপ করে দাঁড়িয়ে আছে যে। আমার টেহাটা দিয়ে দেন খালা। আর কতক্ষণ খাড়ায় থাকুম এখানে? দেখলাম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঋতু। বিষয়টা খুব ভাবাচ্ছে। কি হলো ঋতু? ওনার টাকাটা দিয়ে দাও। উনি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? বৃদ্ধ মানুষ। স্যার, আসলে আমার পার্সটা হয়তো কোথাও পড়ে গেছে। এখন আমি। বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেল। হাওয়াই মিঠাই টাকা পরিশোধ করে দিয়ে আসতে গেলে ঋতু যা করলো তার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার তো চোখ কপালে। ও যেটা করবে আমি ভাবতেও পারিনি। বিল পরিশোধ করে চলে আসলাম, তখন দৌড়ে এসে ছড়িয়ে ধরে আমার গালে একটা চুমু এঁকে দিল। ঘটনাস্থলে তো আমি পুরাই এমন কিছু যে করে বসবে আমি অ্যাকচুয়ালি ভাবতে পারিনি। হয়তো বেশি এক্সাইটেড থাকা এটা করে ফেলেছে। কি কাণ্ডটাই না করে ফেললাম। আসলে খুশিতে আমি এমন কাজ করে ফেলছি, বাসাতেও এমন করি তো। যা, স্যার কি ভাবলো? লজ্জায় এখন আমার মাথা কাটা যাচ্ছে। আল্লাহ, মাটি ফাঁক করো, আমি ঢুইকা যাই, নয়তো আমার জন্য মই ফালাও। খেয়াল করে দেখলাম লজ্জায় লাল হয়ে যাচ্ছে, মাটিতে পা মোচড়াচ্ছে। লজ্জা পেলে কাউকে এতটা সুন্দর লাগে আগে জানতাম না তো। গাল দুটো লাল গোলুমুলু হয়ে আছে, মনে হচ্ছে ওই নরম দুটি গাল টিপে দিই। ইস, এখন স্যারের দিকে তাকাতেও আমার ভীষণ লজ্জা হচ্ছে। এমন একটা পাগলামি করে ফেললাম। স্যার কি ভাবছে? বেচারি লজ্জায় লজ্জাবতী গাছের মতো একটু হলেই নুয়ে পড়বে। চলো যাওয়া যাক, তোমার বাসায় আবার টেনশন করবে। চলুন। সিট বেল্টটা লাগিয়ে গাড়ি চালাতে শুরু করলাম। বেচারি এখনও লজ্জা পাচ্ছে। কথাটা নিজে আজকে চুপ করে আছে। অন্য সময় তো কথার ফুলঝুরি ঝরে। বুঝতে পারছি না কি করব। ওকে কি করেছে কথা বলাই। এক দৃষ্টে বাইরে চেয়ে আছে। গান ছাড়লাম রেডিওতে। বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা, খালি খালি চুল গয়না পাইকা গেছে বাতাসে, এমন টাইপের কিছু একটা গান ছেড়ে দিলাম। গান দিল দেখলাম। কি ছি 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 বলে কি গান প্লে করে ফেলেছি। দেখলাম গান শুনে খিলখিলিয়ে হেসে উঠল ঋতু। যাক, অন্তত হেসেছে তো। আল্লাহ রে, এমনি যেইভাবে হাসলে তো আমি হার্ট অ্যাটাক করে মরেই যাব। একদম বুকে গিয়ে লাগে।
ঢোল পড়া গালের হাসি দেখে আমি ক্রাশড। আচ্ছা, এটা এত সুন্দর কেন? আমার না খুব হিংসা হয় ও সৌন্দর্য দেখে না। ওর দিকে অন্য কেউ যখন তাকিয়ে থাকে যখন অন্য কেউ তাকায় তখন আমার রাগ একদম শরীর জ্বলে যায়, মনে হয় ঘুষি মেরে একদম নাকটা ফাটিয়ে দিই। বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় মাথা এলিয়ে দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। আজকে সারাদিন ঋতুর সাথে কাটানো মুহূর্তগুলোকে মনে করছি। ইস, সময়টা যদি ওখানেই থেমে যেত। ওর তখনকার করা পাগলামির কথাটা মনে হলেই হাসি পাচ্ছে। খুশি দেখি কাণ্ডটাই না করলো। আজকাল বড্ড বেশি মিস করি ওকে। সবসময় ওর কাছাকাছি থাকতে ইচ্ছে করে। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্তগুলো। গভীর ঘুমে অথই সাগরে যখন ভাসছে ঋতু, ঠিক তখনই কারো ফোনের শব্দে নিচে নামে। ক্রিং ক্রিং। এবার নাম্বার না দেখেই ফোন কেটে সুইচ অফ করে রেখে দিলাম। কেউ যদি আবার ঘুমের ব্যাঘাত ঘটায় না, আমার মেজাজ তখন সপ্তম আকাশে উঠে। কল দিচ্ছি আমি, আরো বারবার কেটে দিচ্ছে। আবার দিলাম কল, কেটে দিয়ে সুইচ অফ করে রাখলো। একবার যদি হাতে নাগাল পায় তখন দেখাবো ফোন কাটার স্পর্ধা। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেই যথাসময়ে ক্লাসে চলে গেলাম। আজকের কোনো প্যারা নেই, চিন্তা নেই। আজ ডেভিলটাও দেখছি চুপচাপ, শুধু পড়িয়েই যাচ্ছে। কি ব্যাপার, আজ এত শান্ত? নাকি এটা ঝড়ের পূর্বাভাস? আগাম সুনামি হয়তো। ক্লাস শেষ করে বাইরের দিকে যাচ্ছিলাম, তখন কেউ আবার মুখ চেপে ধরে হল রুমের দিকে নিয়ে গেল। বুঝতেই পারছি না এটা কে। আজ নতুন নয়, স্পর্শটাও অচেনা নয়, কিন্তু আজ এভাবে টেনে নিয়ে আসার তো কোনো কারণ পাচ্ছি না। ক্লাসে তো চুপচাপ ছিল, এখন আবার কি হলো কিছুই তো বুঝতেছি না, কিছু তো মনে পড়ছে না। ক্লাস শেষ করে চলে যাচ্ছিল, ঠিক তখনই মুখ চেপে ধরে হল রুমে নিয়ে এলাম। রুমটা লক করে দিলাম। এই মেয়ে বিশ্বাস নেই, যখন তখন বোকা বানিয়ে চলে যেতে পারে। রুম লক করে দিয়ে এদিকে আসছে, ভয় তো আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। স্যার, আপনি রুম লক করলেন কেন? কিছু না বলে চোখ লাল করে ওর দিকে এগিয়ে যাচ্ছে। কি যে করে ফেলি নিজেও জানি না। চোখ দিয়ে মনে হয় লাল আগুনের দলা এক্ষুনি বের হয়ে আমাকে ভস্ম করে দেবে। হঠাৎ এত রাগলো কেন, কিছুই তো বুঝতেছি না কি হয়েছে। পিছনে পিছনে দেওয়ালের সাথে আটকে গেল। আর কোথায় পালাবে? স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন, বাসায় যাব আমি, সবাই টেনশন করবে। ছেড়ে দেবো তাই না? ছেড়ে দেওয়ার জন্য কি এখানে এনেছি? হ্যাঁ, রাত্রে আমার ফোন কেটে দিয়ে সুইচ অফ করে দিলে কেন বলো? রাত্রে ফোন কেটে সুইচ অফ? কিছুই তো মাথায় আসছে না। রাত্রে কে যেন বারবার কল দিচ্ছিল, নাম্বার না দেখে ফোন সুইচ অফ করে দিয়েছিলাম। তার মানে তখন এই জল্লাদের বংশটাই কল দিচ্ছিল। কি মনে পড়ছে? সরি স্যার, আর হবে না তো। সরি মাই ফুট। এক্সকিউজ দেওয়া সরি কথা বললা শুনলে না আমার মাথাটা আত্মাবাজি সাটাকলি হয়ে যায় একবারে। এর দুটি জিনিস আমি চরম পছন্দ করি। তো কিছু বলতে যাবো তখন খেয়াল করলাম ভয়ে একদম গাছুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁট নেড়ে কি যেন বলছে। কাছে এগিয়ে গেলাম। আল্লাহ প্লিজ, এই জল্লাদের বংশ, নাইজেরিয়ান কালা গরু, লাল হনুমান, ধলা ইঁদুর, ফেরাউনের খুঁটি, টমেটো পচা ইঁদুরটার হাত থেকে আমাকে বাঁচাও। ঋতু? কি স্যার? এই জল্লাদের বংশ, নাইজেরিয়ান কালা গরু? কই না তো, কে বলছো স্যার? ও তুমি জানো না বুঝি? এত আস্তে আস্তে বলি তারপরেও শুনে কিভাবে জল্লাদটা? হুট করে জড়িয়ে ধরে এলোপাথারি লিপ কিস করা শুরু করলো শুভ্র। ঋতু হাত পা ছোড়াছুড়ি করছে ছাড়ার জন্য, কিন্তু শুভ্র ছাড়ার নাম নেই, বরং আরো জোরে চেপে ধরে। প্রায় কয়েক মিনিট পরে ছাড়ে। মনে হচ্ছিল দম আটকে এখনই মরে যাবে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, দুজনই হাঁপাচ্ছে। লুচু পদের হাড্ডি, কালা গরু, ধলা ইঁদুর, চামচিকাকে আমার কিস করছে। আরে শরীর জ্বলে যাচ্ছে, মনে হয় কেউ কেরোসিন ঢেলে দিলে পুরোই ছাড়খাড় হয়ে যাবে সব। দেখলাম রাগে সাপের মতো ফুসফুস করছে। ওর কাণ্ড দেখে আমার বড় হাসি পাচ্ছে, কিন্তু হাসতে পারছি না। আপনার আবার ভাববেন না যে আমার মুখ চেপে ধরছে, কেউ হাসলে আমার খেপা যাইতে পারে। ঠোঁট বারবার ওড়না দিয়ে মুছতেছি, মনে হচ্ছে ছিঁড়ে ফেলি, কিন্তু ঠোঁট না থাকলে কেমনে দেখাবে?
তাই ছিড়ছি না। লুচ্চাটা প্রতিদিন আমার অবলা ঠোঁটটার উপরে নির্যাতন করে। দেখলাম বারবার ঠোঁট মুছছে, যেভাবে টানাটানি করছে কেটে যাবে তো, যতই মোছার চেষ্টা করো উঠবে না। ওইটা শুভ্রের সিলমোহর। আজ থেকে আমার কথার বাইরে চললে এর থেকেও বেশি শাস্তি পাবে। অবশ্য এমন রোম্যান্টিক শাস্তি দিতে আমার ভালোই লাগে। সো বি কেয়ারফুল। লুচ্চা বেটা, আমার ঠোঁটটারই কি তোর বাপদাদের সম্পত্তি পাইছস যে সিলমোহর লাগাবি? রাক্ষস পিটকেল, কানা কাডাস, সজারু, লাল বাদুর, কালাগরু, জীবনে মাইয়া মানুষ দেখোস নাই না? তোর ঘরে কি মা বোন নেই? মাইয়া মানুষ দেখলে লুচ্চামি শুরু হয়ে যায়। আমার মতো অবলা বাচ্চা মেয়েটার সাথে তুই এমন করলি? তোরে স্যার করছে কেটায়? একদমে কথাগুলো বলে থামে ঋতু। এতক্ষণে হুঁশ হলো ও কি বলছিল কাকে। শুভ্র তো সামনেই আছে, এখন যে কি করে ফেলে কি জানে। কত বড় সাহস, আমাকে লুচ্চা বলে, আবার তুই করে কথা বলে। তুই করে বলাটা শুভ্রের মোটেও পছন্দ না। রেগে তেড়ে যাচ্ছিল ঋতুর দিকে। আল্লাহ গো, আমার মুখটা কি বন্ধ থাকে না? কখন যে কি বলে ফেলি। এখন কি হবে? বেটা জল্লাদটা যদি আবার তখনকার মতো করে, দেখেই বোঝাচ্ছে অনেক রেগে আছে। আল্লাহ বাঁচাও আমায়। হঠাৎ ঋতুর এভাবে কেঁদে দেওয়ার ভ্যাবাচাকা খেয়ে যায় শুভ্র। কিছুই বুঝতেছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও হঠাৎ ঋতুর কাদার কারণটাকে উদ্ঘাটন করতে পারল না শুভ্র। ঋতু কেঁদেই চলেছে। কি হলো, কাঁদছো কেন? ওর কথা শুনে হাসবো নাকি কাঁদবো আমি তো বুঝতে পারছি না। আপাতত চুপ করেই থাকে। আবার কি হলো? এবার তো আমি তেড়ে যাইনি, তাহলে? আমি বাড়ি যাব। তো কাঁদার কি আছে? আমি কি মেরে ফেলেছি নাকি তোমায়? কথায় কথায় নাকের ডগায় পানি চলে আসে কোথা থেকে আমি তো বুঝি না বাবু। আমাকে এত বুঝতেও হবে না, আমাকে যেতে দিন। যেতে দেবো মানে? তোমাকে কি আমি ধরে রেখেছি? না, লকড করে রেখেছেন। কি? না মা, মানে দরজা লকড করে রেখেছেন। মনেই নেই তো। দরজা খুলে দিলাম, ঋতু বের হয়ে গেল। আবার কিছু কাজ থাকায় বাসায় যেতে লেট হবে। লকড করে দিলে আমি রুম থেকে বের হয়ে নূপুর কণাকে খুঁজতে থাকি। কি ব্যাপার, সবাই এভাবে আমার দিকে তাকাচ্ছে কেন? মনে হচ্ছে আমি কোনো ফাঁসির আসামি? কেমন যেন আমাকে দেখে সবাই কানাকানি করছে। বিষয়টা আমার কাছে কেমন যেন গোল মেলে লাগছে। দেখ দেখ তাকাচ্ছি কিভাবে। দেখতে মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, কিন্তু পেটে পেটে শয়তানিতে ভরা। কি বেহায়া মেয়ে রে বাবা। স্যারের সাথে এক রুমে, ছি, আমার তো বলতেও লজ্জা লাগছে। বলেই হাসাহাসি করছে সবাই। কি বলছে ওরা? কিছুই তো বুঝতেছি না। হঠাৎ নূপুর কণা কোথা থেকে যেন দৌড়াতে দৌড়াতে আসলো। কি রে, কোথায় ছিলে এতক্ষণ? তোকে আমরা কত খুঁজেছি জানিস? কেন, কি হয়েছে? কি হয়নি তাই বল, কিছু শুনেছিস? কি শুনবো, কি হয়েছে একটু খুলে বলতো। সবকিছু বলল। ওদের হলরুম থেকে বেরোনোর সময় কেউ দেখে ফেলে, আর বিষয়টাকে ইনিয়ে বিনিয়ে এত বড় করে পুরো ক্যাম্পাস মাথায় তুলেছে। রটিয়েছে যে ঋতু আর শুভ্রর মাঝে কিছু চলছে। এত সব কিছু ঘটে গেল আর আমি কিছুই জানি না। দোস্ত বিশ্বাস কর, আমাদের মাঝে এমন কিছুই নেই। আমরা জানি, আর তোকে বিশ্বাস করব না তো কাকে করব বল? কিন্তু তার আগে তুই আমাদের এটা বলতো, তোরা হলরুমে কি করতে ছিলি? রাত্রে থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো সব ওদেরকে বললাম। বুঝলাম, কিন্তু বিষয়টা এত দূর গড়িয়ে গেছে যে এখন আমাদের করার আর কিছুই নেই। আর আমরা বললেও কেউ বিশ্বাস করবে না। প্রিন্সিপাল স্যারের কানেও চলে গেছে কথাটা। এখন আমার কি হবে? আম্মু শুনলে তো আমাকে মেরেই ফেলবে। আব্বু কত বিশ্বাস করতো আমায়, আর আমি এভাবে বিশ্বাসের মর্যাদা দিলাম। তাদের এভাবে মুখে চুন কালি মেখে দিলাম। আমার মতো মেয়ের পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। কি করছিস কি এসব? যা হবার তা তো হয়ে গেছে। এখন এসব বললে করলে কি আর উঠে আসবে? পাগলামি ছাড় ঋতু, এটা একটা অ্যাক্সিডেন্ট। বাঙালিদের স্বভাবে ছোট্ট একটা ঘটনাকে টেনে এত বড় করা। আঙ্কেল ছোট বাচ্চা না, তিনি নিশ্চয়ই বুঝবেন। একটা না একটা ডিসিশন নেবে। কি ডিসিশন নেবে তুই বল? আমি কোন মুখে গিয়ে আব্বুর সামনে দাঁড়াবো?
সেই মুখ, বিশ্বাসটাকে তো আমি নিজের হাতেই গলা টিপে হত্যা করে দিয়েছি। আমি পারবো না আব্বুর সামনে যেতে। এতক্ষণে নিশ্চয়ই আব্বুর কানে এই কথাগুলো চলে গিয়েছে। আমি মেয়ে হয়ে বাবার নিচু মুখ দেখতে পারবো না রে। আমি আর কখনোই বাসায় ফিরবো না। বলেই পিছন ফিরে দৌড় দিল ঋতু। পেছন পেছন নূপুর ডেকেই চলেছে, কে শোনে কার কথা। হাতের কাজ ছেড়ে বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, ঠিক তখনই প্রিন্সিপাল স্যারের ডাক পেলাম। প্রিন্সিপাল স্যার এই সময় আমাকে ডাকছেন কেন? কিছুই তো বুঝতে পারছি না হঠাৎ ডাকার কারণ। যাই দেখি হয়তো জরুরি কোনো মিটিং আছে। মে কাম ইন স্যার? ইয়েস কাম। দেখলাম অফিস কক্ষে সবাই কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল, কিন্তু আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। প্রিন্সিপাল স্যারকেও দেখলাম কেমন যেন গম্ভীর দেখাচ্ছে। প্লিজ সিট ডাউন। বসতে দিয়ে চুপ করে আছে, কিছুই তো বলছে না। স্যার আমায় ডেকেছিলেন? ও হ্যাঁ, দেখো শুভ্র, কথাটা তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। স্যার আপনি নির্ভয়ে বলতে পারেন। দেখো, তোমাকে আর ঋতুকে নাকি একসাথে হল রুমে থেকে বেরোতে দেখা গিয়েছে বলে শোনা যাচ্ছে। এ নিয়ে ক্যাম্পাসে তুমুল ঝড় উঠছে যে তোমাদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক আছে। অফিসে অনেক টিচাররা আলোচনা উচ্চমুখী হয়ে উঠছে। আমি তোমাকে অনেক বিশ্বাস আর রেসপেক্ট করতাম অব্র, আর তুমি। প্রিন্সিপাল স্যারের কাছে থেকে এইসব শুনে তোমার চোখ একদম কপালে উঠে গেছে। এই সব কী বলছেন উনি? রাগে আমার সমস্ত শরীর থর থর করে কাঁপছে। কোনো বদমাইশ এসব রটিয়ে বেরিয়েছে। তাই একবার সামনে পেতাম না তো জ্যাম তোমার নিজে পুঁততে ফেলতাম একবারে। জানি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। কথাটা শুনতে লজ্জা লাগে যে সাত্রিয়া স্যারের আজ তোমার জন্য আমাদের কলেজের বদনাম হলো, এটা তোমার থেকে কখনোই এক্সপেক্ট করিনি। আমি তোমাকে একজন সৎ আর দায়িত্ববান টিচার বলে জানতাম, কিন্তু তুমি তো সব ধারণা একদম মিথ্যা করে দিয়েছো। স্যার বিষয়টা আমি দেখছি। আর একটা কথা, মানুষকে এতটা বিশ্বাস করতে নেই, কখন কার মনে কী চলছে তা আপনি বুঝবেন কী করে? বলে বেরিয়ে এলাম প্রিন্সিপাল স্যারের কক্ষ থেকে। শুভ্র স্যার কেমন আছেন? দেখেই তো বোঝা যাচ্ছে অনেক ভালো আছে। আর এখন সময়টা তো শুভ্র স্যারেরই। বলে খিলখিলিয়ে হেসে উঠলেন। আমার তো এসব শুনে মাথা গরম হয়ে যাচ্ছিল। আর একটু থাকলে হয়তো কিছু একটা করে বসতাম। মানুষের চিন্তাধারা কতটা নিচু স্তরের হলে এমনটা বলে। আমার তো আচ্ছা, ঋতু হয়ে গেছে, ওকেও তো হয়তো এসব কথা শুনতে হচ্ছে। ওর বাসায় এসব কথা চলে যায়নি তো? ও তোমার বাচ্চা মানুষ, যদি আবেগের বসে টসে কিছু করে বসে। না, খুব টেনশন হচ্ছে। বলতে বলতে গেটের কাছে চলে এসেছে শুভ্র। ঋতু দৌড়াতে দৌড়াতে রাস্তার মধ্যে চলে এসেছে। ঠিক তখনই পেছন থেকে একটা চলন্ত কার এসে ধাক্কা দিয়ে চলে যায়। গাড়ি পার্কিং থেকে বের করছিল, ঠিক তখনই একটা আর্তনাদ কানে আসে শুভ্রের। ঋতুর গলা মনে হলো না? ছুটে গেল দেখতে, তার আগেই কেউ একজন পৌঁছে গেছে। হ্যাঁ, সেটা আর কেউ নয়, অভি। ধাক্কা দিয়ে নিমেষেই দ্রুত গতিতে চোখের আড়াল হয়ে গেল কারটা। ব্রেক ফেল করেছিল কার। ভেতর থেকে ড্রাইভার বারবার সরে যেতে বলছিল ঋতুকে, কিন্তু ঋতু শুনতে পায়নি। ফলে যা হবার তাই হলো। আশেপাশের দোকান থেকে রাস্তা পারাপার হচ্ছিল পথচারীরা। সবাই ছুটে এলো দেখতে ঘটনাস্থলে। ধাক্কা খেয়ে ঋতু রাস্তার পাশে পড়ে আছে। মাথা ফেটে তীরের বেগে রক্ত ঝরছে। রাস্তার ঘর্ষণে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে চলে গেছে। রক্তে ভেসে যাচ্ছে কালো পিচ ঢালা রাস্তা। অভিও আসছিল ওই পথ দিয়েই ঋতুর সাথে দেখা করতে ভার্সিটিতে। বাসায় বিয়ের কথা চলছে ঋতু অভির। ভার্সিটির সামনে যখন আসে, ঠিক তখনই একটা ব্রেক ফেল করা কার এসে সব লণ্ডভণ্ড করে দিয়ে চলে যায়। অভি অন্য কেউ ভেবে ছুটে চলে যায় বাঁচাতে, কিন্তু গিয়ে যা দেখে তাতে তো অভি আঁতকে ওঠে। এসেছিল আজ তার এতদিনের জমানো মনের কথা জানাতে, ভালোবাসার কথা বলতে, সারা জীবনের জন্য নিজের করে নেবে বলে। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেল। না, এটা হতে পারে না। আমার ঋতুর কিচ্ছু হতে পারে না। এটা হয়তো আমার ভ্রম। এই ঋতু কথা বলো না জান, প্লিজ। তোমার কিচ্ছু হয়নি, তুমি কথা বলো। দেখো, তোমার বোকারাম তোমাকে ডাকছে, তোমার হবি ভাইয়া ডাকতেছে। ঋতু, এভাবে শুয়ে থেকো না প্লিজ। তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। ইস, মেয়েটা আজ সকালে আমার রিক্সা চড়ে কলেজে আসলো, কি হয়ে গেল? বড় বাচ্চামি স্বভাব, কিন্তু মনটা কিন্তু একদম নরম। নিঃশ্বাস আছে, ধরো
একটা সিএনজি ডেকে মেয়েটাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো আগে। গাড়ি পার্কিং করছিলাম, হঠাৎ কার ব্রেক ফেল করায় ড্রাইভার বারবার সরে যেতে বলছে, কিন্তু পরক্ষণে কারো চিৎকারে আর্তনাদ শুনতে পেলাম। গলা চিন্তার কষ্ট হলো না। হ্যাঁ, আমার ঋতু বুকের মাঝে ছ্যাদ করে উঠলো। মনে হচ্ছে কেউ আমার কলিজাটা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। পাথরে তুলতেই পারছি না। মনে হচ্ছে কেউ আমার পায়ে শিকল বেঁধে রেখেছে। সবাই ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমি যখন সামনে যাবো পা দুটো তো নড়ছেই না, ভারী হয়ে আসছে। এই দিনটাও দেখার বাকি ছিল। হ্যাঁ, এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমার জন্য আছে। যদি সকালে ঘটনাটা না ঘটতো তাহলে আর আজ সবার ওই নোংরা খোঁচা মারা কথা নিতে পারিনি, সহ্য করতে পারিনি ঋতু। ও যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। সারা জীবন নিজেকে দোষী করেই যাব। সবার সাহায্য নিয়ে ঋতুকে একটা সিএনজি নিয়ে হাসপাতাল রোডে চলে এলাম। একটা প্রাইভেট ক্লিনিকে ভর্তি করালাম। ভার্সিটির পাশে হওয়ায় আসতে বেশিক্ষণ লাগলো না। আঙ্কেল আন্টিকে ফোন করে জানিয়ে দিয়েছি। আমার বাসায় বলেছি সবাই আসছে। ঋতুকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। আমি রিসিপশনে বসে আছি। আঙ্কেল আন্টি সবাই চলে এসেছে। অবি ঋতু এখন কেমন আছে বাবা? কি হলো, চুপ করে আছিস কেন? বল, ঋতু কেমন আছে? ছোট আম্মু, আমি ঋতুকে বাঁচাতে পারিনি অ্যাক্সিডেন্টের হাত থেকে। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে কখনোই ওকে কষ্ট পেতে দিব না। আমি পারিনি ছোট আম্মু, আমি পারিনি তোমাদেরকে দেওয়া কথা রাখতে। আমার ঋতু মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে। সব দোষ আমার। আমি যদি টাইম মতো যেতাম তাহলে আর আজ এমন হতো না। শান্ত হ বাবা, দেখিস তো ঋতু ঠিক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দোয়া কর আল্লাহর কাছে। আর এখানে তোর দোষের কি দেখলি? আমরা সব শুনেছি। দোষটা ওরই। ও যদি হুড়মুড় করে রাস্তার মধ্যে গিয়ে না পড়তো তাহলে এমনটা হতো না। কতবার বলেছি এসব বাচ্চামির স্বভাব ছাড়। এখন বড় হয়েছিস, কে শোনে কার কথা? ডক্টর ওটি থেকে বেরিয়ে এসে, আঙ্কেল ঋতু এখন কেমন আছে? ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো? এখনও কিছু বলতে পারছি না। 24 ঘন্টা না গেলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে ওর শরীর থেকে। রক্ত দেওয়া হচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সবাই আল্লাহকে ডাকব। খুব টেনশন হচ্ছে, জানি না কি করব। অলরেডি 12 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও ঋতুর জ্ঞান ফিরেনি। সেইভাবেই শুয়ে আছে। একদিনেই একদম শুকিয়ে যেন নেতিয়ে গেছে। বিছানার সাথে কেমন মিশে গেছে। খুব কষ্ট হচ্ছে ঋতুকে অবস্থায় দেখতে। হাসি খুশি মেয়েটা কেমন নিস্তেজ হয়ে শুয়ে আছে। বুকটা একদম ফেটে যাচ্ছে ওকে এই অবস্থায় দেখতে। ডক্টর কয়েকবার এসে দেখে গেছে। সবাই আল্লাহকে ডাকছে। আমি এশার নামাজ পড়ে আসার সময় সবার জন্য হালকা খাবার নিয়ে এলাম হোটেল থেকে। সারাদিন কেউ কিছু মুখে দেয়নি, দেবে কিভাবে? এই অবস্থায় কি কারো গলা দিয়ে খাবার নামবে? যে মেয়েটা সারাক্ষণ সারা বাড়ি মাতিয়ে রাখে আর আজ সে শুয়ে কাতরাচ্ছে মরণ যন্ত্রণায়। ছোট আম্মু আর আঙ্কেল তো কান্না করেই যাচ্ছে এক নাগাড়ে। আদরের মেয়ে বলে কথা। সন্তানের কিছু হলে কোনো বাবা মাই ঠিক থাকে না। যাই ছোট আম্মু আর আঙ্কেলকে কিছু খাইয়ে দিয়ে আসি। না খেয়ে থাকলে শরীর খারাপ করবে আবার। জানি খাইতে চাইবে না, তবুও আমাকে জোর করে খাইয়ে দিতে হবে। খেতে চাইছিল না ঋতুর জ্ঞান ফেরা অবধি, কিন্তু আমার জেদের কাছে হার মেনে নিয়ে এক লোকমা ভাত মুখে দিয়েছে। আঙ্কেল ছোট আম্মুর সাথে কথা বলছিল, ঠিক তখনই ডাক্তার আঙ্কেল এসে বলে গেলেন, ঋতুর জ্ঞান ফিরেছে, বেডে শিফট করা হয়েছে। আপনারা চাইলে দেখা করে আসতে পারেন, তবে রুগীর কাছে কোনো রকম কান্নাকাটি বা উত্তেজিত করতে পারবেন না। ঠিক আছে আঙ্কেল, আপনি কোনো টেনশন করবেন না। আস্তে আস্তে সবাই ঋতুর সাথে দেখা করতে এলো। শুধুমাত্র আমি যাইনি, আমি পারবো না সহ্য করতে। ঋতুকে আমি এই অবস্থায় দেখতে পারবো না। কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা, ঋতুর সাথে দেখা করবি না? যাচ্ছি। যতই আগাচ্ছি সামনে পা যেন আমার ভারী হয়ে আসছে, উঠতে পারছি না। দেখলাম পাগলিটা জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন দেখছে। এই একদিনে শুকিয়ে যেন কঙ্কাল হয়ে গেছে। চোখের নিচে কালি পড়ে গেছে, মনে হচ্ছে কত দিনের কাহিল। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, মনে হলো এক্ষুনি চোখ বেয়ে বৃষ্টি নামবে। খুব কষ্ট হচ্ছে আমার। না জানি পাগলিটার কত কষ্ট হয়েছিল। আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া জানাই আমার পাগলিটাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য।
সময় মতো না নিয়ে আসলে আর ব্লাড না পাওয়া গেলে হিতে বিপরীত হয়ে যেত। ভাগ্যিস ডক্টর আঙ্কেল ছিলেন। না না, তার সাথে উপরালাও ছিলেন বলেই সব সম্ভব হয়েছে। একটু দেরি হলেই ভাবতেই বুকটা কেঁপে ওঠে। জানালা দিয়ে বাইরের আকাশ দেখছিলাম। কয়েকদিন ধরে কেমন বৃষ্টি হচ্ছে, শীতের মৌসুমে বৃষ্টি। এই শীত একদম বুড়ি করে ছাড়বে তো দেখছি। কুয়াশার কারণে সবকিছু কেমন আবছা আবছা দেখাচ্ছে। হাসপাতাল যেহেতু মেইন ডোরের পাশে, তাই এখান থেকে সব দেখা যায়। এই শীতের রাতে তেমন কাউকে দেখা যাচ্ছে না। দু একটা গাড়ি মাঝে মাঝে শো শো করে চলে যাচ্ছে। দূর, এভাবে কি কেউ বন্দি কারাগারে থাকে? হঠাৎ পেছনে তাকিয়ে দেখলাম অভি ভাইয়া। ভাইয়া কখন এলে? আর এসে এমন চোরের মতো বসে আছো যে? ভাইয়া, ও ভাইয়া, কি এত ভাবছো শুনি? ডাকলি? সেই কখন থেকে ডাকছি তোমায়। তুমি কিসের ধ্যানে মগ্ন? হ্যাঁ, কই কিছু না তো, বল কি লাগবে তোর? না, তবে তুমি এমন গম্ভীর কেন? কি হয়েছে সত্যি করে বলো তো। কি হবে? কিছু না। তাইলে মুখটাকে এমন বাংলার পাঁচের মতো করে রাখছো কেন? একটু হাসো হাসো। অভি জোর করে হাসার চেষ্টা করলো। মুখে হাসি আসবে কোত্থেকে? একটু হলেই তো জানটা বেরিয়ে যেত। কি ব্যাপার, ভাইয়ার চোখ দুটি এত ফোলা ফোলা লাগছে কেন? কান্না করছে নাকি? কিন্তু কার জন্য? ওই মিয়া, সারাদিন কান্না করছো নাকি? তোমার বউ মরছে নাকি? কই কান্না করছি। দূর মিয়া, চিন্তা কইরো না, একটা গেলে আর একটা নিউ আইব। বলেই খিলখিলিয়ে হেসে উঠল ঋতু। সেই হাসির প্রতিধ্বনি যেন সারা রুম জুড়ে আছড়ে পড়ছে। ঋতুর হাসি দেখে অভিও হেসে ফেলল। এই অবস্থায়ও যে কেউ দুষ্টমি করে তা ঋতুকে না দেখলে বোঝা যেত না। কি নিষ্পাপ হাসি, দেখলেই মন প্রাণ জড়িয়ে যায়। বুকের ভেতর যেন এক আলাদা শিহরণ বেজে ওঠে। কে বলবে এই মেয়েটাই মৃত্যুর দুনিয়া থেকে ফিরে এলো। দুষ্টুমি যেন আরও বাড়ছে। ভেবেছে কোনো কারণে আমার মন খারাপ, তাই একের পর এক হাসির কথা বলে আমার মন ভালো করার চেষ্টা করে যাচ্ছে পাগলিটা। পাগলিটা কি কখনো বুঝবে না ওকে হারানোর ভয়টা আমার কুড়ে কুড়ে খাচ্ছে। নে, অনেক হয়েছে, এবার এই স্যুপটুকু খেয়ে নে তো দেখি। তোকে আবার মেডিসিন নিতে হবে। ছোট আম্মু ঋতুর জন্য গরম স্যুপ নিয়ে এসেছে বাসা থেকে। আমি জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম, এখানে থাকলে আবার অসুস্থ হয়ে পড়বে। তার থেকে বরং বাসায় গিয়ে গোসল করে রেস্ট নিয়ে তারপর আসুক। ওহ অভি ভাইয়া, আম্মুকে বলো না প্লিজ, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। আমাকে বাসায় নিয়ে চলো। বাসায় তো নিয়ে যাবই, ডক্টর বলেছে আরও কয়েকদিন থাকতে। এখন এই স্যুপটুকু খেয়ে নাও তো লক্ষ্মী মেয়ের মতো। না, আমি খাবো না। যতক্ষণ না আমাকে বাসায় নিয়ে যাচ্ছ তার আগে আমি পানিও মুখে দিব না, মেডিসিনও না। আমার জেদের কাছে হার মেনে নিয়ে। ওকে ওকে বাবা, আমি ডক্টর আঙ্কেলের সাথে কথা বলে দেখছি কি করা যায়। তবে তার আগে আপনাকে এই স্যুপটা খেয়ে মেডিসিন নিতে হবে। আরে দেরি করছো কেন? তাড়াতাড়ি খাইয়ে দাও। স্যুপটা তো ঠান্ডা হয়ে গেল। বাসায় যাব এই বন্দি গোয়াল ঘর থেকে ভাবতেই খুশি লাগছে। এ কি, তুমি এমন হাঁ করে আছো কেন? দেখো, আমার কিন্তু পেট খারাপ হবে, চোখ দিও না। ওর কথা শুনে হা হা করে হেসে দিলাম। কত বড় বদ হলে এসব বলে। অভি ভাইয়া আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি আরামে বসে খাচ্ছি আর গল্প করছি। বেশ ভালোই লাগছে এভাবে হসপিটালের বেডে শুয়ে থাকতে। সবাই কত সেবা যত্ন করছে আমার, আবার দেখতেও আসছে। মাঝে মাঝে এভাবে অসুস্থের ভান করে শুয়ে থাকলেও মন্দ হয় না। দরজার দিকে চোখ গেল। শুভ্র স্যারের মা বাবা আর শোভা আসছে। স্যারকে দেখলাম না, হয়তো আসেনি। ওই লুচ্চা ব্যাটার জন্যই তো আজ আমার এই অবস্থা। আমাকে সবার কাছে চরিত্র দোষ হিসেবে উপাধি পেতে হলো। আমার আজকের এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী ওই নাইজেরিয়ান অ্যানাকোন্ডাটা। এতক্ষণ সব ভুলেই গেছিলাম, কিন্তু এদের দেখে আবার মনে পড়ে গেল। কি রে ভাইয়া, তুই কখন এলি? তখন না বললি যে আসবি না? এই তো মাত্র এসেছি। ও এখন কেমন আছে? ওটা কি আবার শুনি? ও, ঋতু আপুর কথা বলছিস তো? তা তোমারও এখন ভালো আছে। বাইরে দাঁড়িয়ে না থেকে তোমার ওটাকে দেখে আসো। বলেই হারামিটা চলে গেল। কত বড় বেয়াদব, আমার সাথে মশকরা করে। একবার বাসায় যাই আগে, তারপর তোকে দেখাবো। আঙ্কেল আন্টিরা দেখে চলে গেল। একটু পরে দেখলাম জল্লাদের বংশটাকে। উনি কখন এলো? ওনাকে দেখে আমার রাগের শরীরটা একদম জ্বলে যাচ্ছে। তুই চুপটি করে বস, আমি ডক্টর আঙ্কেলের সাথে দেখা করে এক্ষুনি আসছি। কিছু না বলে মাথা ঝাঁকালাম।
ওর বেডের পাশে চুলটাতে বসলাম। ডক্টর আঙ্কেলের সাথে কথা বলে আসলাম, বিকালে চেক আপ করে নিয়ে যেতে বলেছে, বাসায় গিয়ে ঠিকমতো ওষুধ খাওয়াতে বলেছে। ঋতুর কেবিনের পাশ দিয়েই যাচ্ছিলাম, ঠিক তখনই ঋতু আপুর সাথে দেখা করে কেবিনের বাইরে বসেছিলাম, ঠিক তখনই একজনকে দেখলাম। উনি এখানে কেন? কারণ আপনাদের ক্লিয়ার করে বুঝাই দিই আগে। ইনি হলেন আমার ক্রাশ অভি চৌধুরী, যার একজন পাগলা ফ্যান আমি। মানে হলো উনি একজন রাইটার, ফেসবুকে গল্প লেখালেখি করে, একজন সেলিব্রিটি ম্যান। কত ফ্যান ওনার। অভি চৌধুরীর গল্প পড়তে পড়তে কবে যে ওনার প্রেমে পড়ে গেছি নিজেও জানি না। ওনার প্রোফাইলে পিক দেওয়ার চিনতে আমার একটুও কষ্ট হলো না। যিনি এত সুন্দর করে গল্প লেখেন, মনের গভীর থেকে কল্পনা জল্পনা দিয়ে, অনুভূতি দিয়ে ফুটিয়ে তুলতে পারেন, তাকে ভালো না বেশি থাকা যায় নাকি? পিকের থেকে বাস্তবে উনি আরও বেশি কিউট, চোখ ধাঁধানো এক সুন্দর পুরুষ উনি। উচ্চতায় আনুমানিক 5 ফুট 8 ইঞ্চি হবে। শ্যামবর্ণ, হাসলে মেয়েদের মতো গালে টোল পড়ে, মুখে খোঁচা খোঁচা দাড়ি। একটা মেয়েকে ঘায়াল করার মতো রূপ দিয়ে দিয়েছেন ওনার মধ্যে উপরওয়ালা। আর আজ ব্ল্যাক শার্টে একদম বাস্তবে যে কখন ওনাকে দেখতে পারবো কখনো ভাবিনি। দৌড়ে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। একটা মেয়ে দৌড়ে আমার সামনে এসে পথ আগলে দাঁড়ালো। কে গো তুমি বালিকা, এভাবে আমার পথ আগলে দাঁড়ালে কেন? মনে মনে বলছে অভি, আর বুকে ফু দিচ্ছে প্রয়োজন ব্যতীত কোনো মেয়ের সাথে অভি কথা বলেনি। কে এই মেয়ে, আর আমার সামনে এসে বা পথ আগলে দাঁড়ালো কেন? সব প্রশ্ন মাথায় একটা জট পাকিয়ে দিচ্ছে। আরে অভি ভাইয়া, কেমন আছেন? অভি ভ্রু কুচকে আমাকে ভাইয়া বলে ডাকছে, অথচ আমি চিনি না। জি ভালো আছি, কিন্তু আপনি কে বলুন তো? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি। আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি। আজীব তো, আমি আপনাকে চিনি না অথচ আপনি আমায় চেনেন। ব্যাপারটা কেমন হয়ে গেল না? শুনেন মিস, আমি কোনো সেলিব্রিটি নই যে আমাকে সবাই চিনবে। বলেই অভি চলে আসতে লাগলো। আপনি অভি চৌধুরী না, ভার্চুয়ালে লেখালেখি করেন? কিন্তু আপনি জানেন কি করে? আমি আপনার একজন বিগেস্ট ফ্যান। আপনার প্রায় সব গল্পই আমি কয়েকবার করে পড়েছি, তবুও বারবার পড়তে মন চায়। আপনি এত সুন্দর করে গল্প লেখেন কিভাবে? আপনার গল্পগুলো পড়লে একদম মন ছুঁয়ে যায়, ভালো লাগা কাজ করে এক প্রকার। আমার লেখা কেউ পড়ে নাকি? আগে জানতাম না তো। আপনার কত বড় ফ্যান আছে যে আপনি ভাবতেও পারবেন না। আপনি কি এমন জাদু দিয়ে লেখেন বলেন তো? আপনার গল্প না পড়তে পারলে কেমন যেন শূন্যতা কাজ করে, বিরহ লাগে। তো আপনি এখানে কি করছেন? আপনার কেউ এখানে অ্যাডমিট আছে নাকি? আমার কাজিন। ও, তা আপনার কাজিনের নাম কি শুনি? ঋতু। ঋতু ওই রুমে থাকে নাকি? ঋতুর রুম দেখিয়ে হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আমরাও তো ঋতু আপুকেই দেখতে এসেছি। আমার আব্বুর বন্ধুর মেয়ে আপু। আসুন আমার আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দেই। কথা বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে হন হন করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। কি বেহায় রে মেয়েটা! অচেনা অপরিচিত একটা ছেলেকে এইভাবে। ওয়েটিং রুমে ছোট আম্মু আঙ্কেল বসে, তারা দুপাশে দুজন ভদ্রমহিলা আর পুরুষ বসে আছেন দেখলাম। হয়তো এটাই এই তারছেড়া পাগলির মা বাবা। তারছেড়া বলবো না, লজ্জা শরম থাকলে কি আর বাপ মার সামনে ড্যাং ড্যাং করে অচেনা ছেলের হাত ধরে নিয়ে আসে? পুরাই লেডি গন্ডি। কে রে শোভা, তুই কাকে নিয়ে এলি এটা? মনে হয় তারছেড়াটার মা হবে। মা, উনি হচ্ছে অভি চৌধুরী, একজন সেলিব্রিটি ম্যান, ফেসবুকে লেখালেখি করে। আমি ওনার গল্প পড়ার জন্যই তো সারাক্ষণ ফোনের স্ক্রিনের দিকে চেয়ে থাকি, আর তোমার এত এত বকা খাই। কে রে অভি, কি শুনছি এসব? তুই নাকি গল্প লিখিস? ছোট আম্মু একটু রাগীভাবেই বলল কথাটা। হ্যাঁ, না মানে মাঝে মাঝে টুকিটাকি লিখি আর কি। তো আমাকে পড়তে দিবি না? কিছুক্ষণ গল্প করলাম ওদের সাথে, কথা শুনে বুঝলাম ওই তাচ্ছিনাটার ভাই। আমার তো খেয়ালই নেই, এখানে এসে গল্পে মেতেছি, আর ওখানে পাগলিটা একা রয়েছে। আবার রাগারাগি করবে যে আমায় একা রেখে সবাই কোন লন্ডনে গেছে। যাই তাড়াতাড়ি। সব দোষ ওই মাথা মোটা তাচ্ছিনা পাগলির। কে বলেছে তাকে আমার গল্প পড়তে শুনি? জল্লাদের বংশটা টুল পেতে আমার পাশে বসে আছে। আবার তো মনে হচ্ছে ওরে ধরেই মশলা ছাড়াই লবণ দিয়ে কেটে কুচি কুচি করে গিলে খাই।
কি করতে এখানে আসছে লুচুর হাড্ডি? লজ্জা করে না হাঁটুর বয়সী মেয়ের সাথে এমন ইটিস পিটিস করতে? ছি! পাশের রুমে সবাই আছে তাই চুপচাপ আছি, না হলে তো ওরে এতক্ষণে। পাশে এসে বসেছি অনেকক্ষণ হলো, আমায় দেখে মুখ ফুরিয়ে নিল, সেটাই স্বাভাবিক। কিন্তু ওর এই নীরবতা যে আমায় খুব পীড়া দেয় সেটা কেউ বুঝতে পারে না। এই দুদিনে অনেক কষ্ট দিয়েছি নিজেকে। বুকের ভেতরটা যদি কাউকে দেখাতে পারতাম তাহলে বুঝতো কি কষ্ট, যন্ত্রণার আগুন দাউ দাউ করে জ্বলছে এই বুকে। আসলে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। রাগ হলে আমি মানুষ থাকি না, বন মানুষ হয়ে যাই। কী যে করে ফেলি নিজেও জানি না। রাগ কমে গেলে পরে নিজেই আফসোস করি। কি দিয়ে শুরু করবো বুঝতে পারতেছি না। এখন কেমন ফিল করছো? ভালো। শুনলাম বাসায় যাচ্ছ আজকেই, ওষুধপত্র ঠিক মতো খাবে, আর পড়াশোনায় ফাঁকি দিলে চলবে না কিন্তু। রেস্ট দাও, পরশু থেকে নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করো বলেই হনহনিয়ে বেরিয়ে এলো হাসপাতাল থেকে শুভ্র। কপাল আমার কপাল, একেবারে সোনায় বাঁধা কপাল। জীবনের এমন জল্লাদ টিচার যেন কারোর কপালে না জোটে। ভাই তুই দেখলি আমার উপর দিয়ে কত বড় ঝড় চলে গেল? তুই কি দেখলি না? আমার এখন কোন জ্ঞানে কষ পড়াশুনো, কলেজ যাওয়ার কথা। আমারই তোর লেখাপড়ার জীবন না চললে কি তোর পড়ালেখা দিয়ে আমি পান পুরি খাবো? একা একা বক বক করছিল। কিরে একা একা কি বক বক করিস বলতো? আর তোর টিচার আসছিল দেখলাম, কি বলে গেল? সব বললাম, কি কি বলেছে। খাড়া হাইশালই। ওই হাসবা না কইলাম, ঘুষি মাইরা নাক ফাটাই দিম কইলাম। আচ্ছা সরি, আর হাসুম না। তাও তুই আমার নাক ফাটাস না। ও তোকে তো বলাই হয়নি, এখানে এক তার ছিঁড়া, সব খুলে বললাম ঋতুকে। তুমি গল্প লিখো? কই আগে তো আমায় কখনো বলনি। তুই কখনো জিজ্ঞেস করেছিস নাকি যে বলবো? তা ঠিক, তোমার ফোনটা কই, দাও তো এদিকে। কেন, আমার ফোন দিয়ে তুই কি করবি? কেন, গল্প পড়বো। কথা না বলে এদিকে এগিয়ে দাও। কি হলো, দিচ্ছ না কেন? মনে হচ্ছে তোমার জান চেয়েছি, যেমন ভাব করছো। তুই চাইলে তো তোকে আমার জানটাও দিতে রাজি, কিন্তু ফোন দিলে তো কেস খেয়ে যাব আমি। গল্পগুলো ঋতুকে নিয়ে লেখা, আবার ঋতুকে না জানিয়ে অনেক পিকও তুলেছিলাম বিভিন্ন সময়ে, সেগুলো গ্যালারিতে আছে। কি আর করার, পড়েছি মোল্লার হাতে, একসাথে তো খানা খেতেই হবে। নাছোর বান্দা, একবার যখন চেয়েছি তো দিতেই হবে, না হলে আমার আমও যাবে সাথে ছালাও। নে বোন, তাড়াতাড়ি পড়ে ফোনটা দিস। আমি বরং ছোটো আম্মুকে সাহায্য করি গিয়ে, একা একা অসুস্থ শরীর নিয়ে সব গোছগাছ করতে পারবে না। ছোটো আম্মুর কাছ থেকে এসে দেখি ম্যাডাম গাল ফুলিয়ে বসে আছে। ব্যাপার আর কি, কিছু বুঝে ফেলেনি তো? কি রে, তোর পড়া শেষ? না, একটা গল্পের মাত্র 2টা পার্ট পড়ছে, অমনি ব্যাটারি শর্ট ডাউন। আল্লাহ, তুমি আমার জোর বাঁচাইছো। বুকের ওপর থেকে মনে হলো একটা পাথর নেমে গেল। যাক, তার মানে আমি যে ভয় পাচ্ছিলাম এখনো কিচ্ছু বুঝতে পারিনি। ওরে বাবুলে কাঁদে না, এখন আমরা বাসায় যাই, পরে গল্প পড়া যাবে, ঠিক আছে? ঋতুকে বাসায় পৌঁছে দিয়ে সবকিছু ঋতুর আম্মুকে বুঝিয়ে দিয়ে বাসায় চলে গেল অভি। এই 2 দিন যা ধকল গেছে ওর উপর দিয়ে, নাওয়া খাওয়া ঘুম সব বাদ দিয়ে ঋতুর কাছে পড়েছিল। সকালে আবার অফিস আছে। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ল অভি। 2 দিন পরে এখন মোটামুটি ঋতু সুস্থ। এই 2 দিন অভি মাঝে মাঝে এসে দেখে গেছে। অফিসে এখন প্রচুর কাজের চাপ, দম ফেলবার জো নেই। শুভ্র মাঝে মাঝে কল দিয়েছে, কিন্তু ঋতু রাগে ক্ষোভে কল কেটে কেটে দিয়েছে। আজকে ঋতু ভার্সিটিতে যাবে, তাই রেডি হচ্ছে। ফোনটা সেই কখন থেকে বেজেই চলেছে, কিন্তু ঋতু ফোন তুলছেই না। অপর পাশের ব্যক্তিও মনে হয় পণ করেছে, ফোন পিক না করা অবধি দিয়েই যাবে। লোকটার ধৈর্য আছে বলতে হবে। এক প্রকার বিরক্ত হয়েই ফোনটা রিসিভ করলো ঋতু। রিসিভ করে কানের কাছে ধরে রেখেছে, কথা বলছে না। আমি নিজে গাড়িতে অপেক্ষা করছি, তাড়াতাড়ি রেডি হয়ে এসো বলেই উত্তরের অপেক্ষা না করেই লাইনটা কেটে দিল। আর কেউ নয়, কলটা শুভ্রই দিয়েছিল। ব্যালকনি দিয়ে উকি মেরে দেখলাম লুচু শয়তানটা গাড়ির সাথে হেলান দিয়ে আমার রুমের দিকে তাকিয়ে আছে। আমাকে দেখতে পেয়ে ওনার মুখে হাসির রেখা ফুটে উঠল। একটা ভেঙচি কেটে চলে এলাম রুমে। বসে বসে মদ খা, মানুষ হবি। ঋতু এসে ব্যালকনি থেকে উকি দিয়ে গেছে। কি ব্যাপার, আসছে না কেন? রেডি হতে এত সময় লাগার তো কথা না। কি করছে এতক্ষণ ধরেও? কল দিচ্ছি, রিসিভও করছে না। মেজাজটা খারাপ হয় না? উফ, কতক্ষণ লাগবে কে জানে।
11টা বাজতে চললো আর এখন ওর আসার নাম নেই। বচ্চাত মেয়েটা ভাই রোদের মধ্যে দাঁড়া করিয়ে রেখেছে, ফোনটাও তুলছেই না। ফোন তুলবে কেমনে? ঋতু তো ফোন সাইলেন্ট মোডে রেখে পেছন গেট দিয়ে পগার পার। শরীরে জ্বালা হচ্ছে শুভ্রের। এ কেমন বেয়াদবি! আবার কল দিল, এবার রিসিভ করেছে। কতক্ষণ লাগে নিচে আসতে? সেই 9টা থেকে অপেক্ষা করছি আর এখন বাজছে বেলা 11টা। কখন যাবে ক্লাসে? এতক্ষণ বলেই যাচ্ছিল কথা ঋতু ভেবে। কে বলেছে? আর আপু তো সেই কখন বের হয়ে গেছে ভার্সিটিতে যাবে বলে। ঋতুর ছোট বোন বর্ষা কল রিসিভ করেছিল, ফোন কেটে দিয়ে কত বড় সাহস ওর, আবার এখানে বসিয়ে রেখে ক্লাসে চলে যায়। শুভ্রের রাগ এখন সপ্তম আসমানের চূড়ায়। ঋতুরের সামনে পাইলে যে কি করতো আল্লাহ মালুমই জানে। জল্লাদটাকে বসিয়ে রেখে ক্লাসে চলে এসেছি। জল্লাদটা যখন বুঝতে পারবে আমি চলে এসেছি তখন ওনার মুখটা দেখার মতো হবে। আমি বরং ক্লাস করি, আমার আবার ক্লাসের সবাই এখন আগের মতো ব্যবহার করছে আমার সাথে। যারা সেদিন ওই সব কটু কথা বলছিল তারা এসে ক্ষমা চেয়ে গেছে। বুঝতেছি না এদের আবার কি হলো। অনেক দিন কলেজে আসি না, আমার কলিজার টুকরোদের খুব মিস করছি। বান্দরগুলা বাসায় গিয়ে দেখা করে আসছে, শুধু কণা বাদে। ও বাসায় চলে গেছে আঙ্কেলের জরুরি ফোন পাওয়ায়, তবে ও ফোন দিয়ে সব সময় খোঁজ খবর রাখে। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে এই ক্লাসে গেলাম। নোটিশ দিয়ে গেছে সামনেই হাফ ইয়ারলি এক্সাম, অনেক পড়া জমে গেছে। এই কয়েকদিন ক্লাসে যা করাইছে তা তো বুঝবো না কিছুই আমি। এক্সামের তো আর দেরি নেই বেশি। খুব কান্না পাচ্ছে আমার এখন, কি করব কিছুই বুঝতেছি না। নুপুরের থেকে সব নোট টুকে নিলাম, এবার ভালো করে পড়তেই হবে, নইলে মান সম্মান কিছুই থাকবে না। রাত্রে রাগে আর ভার্সিটিতে যায়নি শুভ্র। সারাদিনে অনেক কষ্টে ওর ভেতরের রাগটাকে থামিয়ে রেখেছে। না, বাচ্চা মানুষ, তবে দুষ্টুও বটে। একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। ওর করা ভুলগুলোকে শুধরিয়ে নিতে হবে, তবে সেটা রাগ নয়, আমার ভালোবাসা দিয়ে। আজ থেকে আর রাগ করবো না, একটু খালি ভালোবাসবো। কি করবো বুঝতে পারতেছি না। অনেক রাত হয়েছে, চোখে ঘুম নেই, ঘুম মামা হারিয়ে গেছে। খুব দেখতে ইচ্ছে করছে আমার জান্টুস পাখিটাকে। কি করবো বুঝতে পারছি না। ফর্ম গেট ঘুরতে গিয়ে ওর অজান্তে কিছু পিক তুলেছিলাম, সেগুলোই দেখছি আর হাসছি। হাওয়ায় মিঠাই খাচ্ছিল, এখন বারবার চোরগুলো মুখে উড়ে এসে পড়ছিল। পিকটাই দেখা যাচ্ছে মুখে বিরক্তির ছাপ। বারবার পিকগুলো দেখছি, তবুও যেন আমার তৃষ্ণা মিটছে না। একটা পলক দেখার জন্য মনটা কেমন ছটফট ছটফট করছে। কেমন যেন লাগছে, বুকের বাঁ পাশটা মৃদু চিনচিনে বৃথা অনুভব হচ্ছে। খুব কষ্ট হচ্ছে। একটা নজর না দেখলে মনে হয় মরেই যাব। এত রাতে কি করব কিছুই তো মাথায় আসছে না। সকাল হলেই তো দেখতে পারবো, তারপরে মন যে আমার মানছে না। না, আর পারছি না। বাসার পোশাক পরেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল ঋতুর বাড়ির উদ্দেশ্যে। রাত প্রায় 1টা বাজতে চললো, সবাই ঘুমে বিভোর। ঋতুই বা বাদ যাবে কেন? তারপর আবার শীতের রাত, 10টা বাজার সাথে সাথেই সবাই ঘুমোতে যায়। চারিদিকে কুয়াশায় কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কেমন পিনপিনে নীরবতা রাতের আধার জুড়ে। মাঝে মাঝে কুকুরের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। ঋতুকে কল দিচ্ছি কিন্তু ধরছে না। ধরবে কেমনে? সকালে ওই যে সাইলেন্ট মোডে রেখে দিয়েছে, আর ফোন দেখে নাই, ওই অবস্থাতেই পড়ে আছে। শুভ্রের মুখের কোণে দুষ্টমির হাসি লেগে আছে। কি করবে ও, কি ভাবছে? ঋতুদের বাসার পাইপ বেয়ে অনেক কষ্টে বারান্দা দিয়ে ঋতুর রুমে ঢুকলো শুভ্র। বারান্দার দরজা না থাকায় রুমে ঢুকতে অসুবিধা হলো না তেমন, তবে পাইপ বেয়ে উপরে ওঠা 4টেখানি কথা নয়। কিছুক্ষণ দম ছাড়িয়ে নিয়ে, বাহ, ম্যাডাম তো বেশ গুটিসুটি মেরে কম্বল মুড়ে আরামে শুয়ে আছে, আর এদিকে আমি ছটফট করে মরছি। না, তোমার ঘুম, আমি ছুটাচ্ছি। ঘুমোচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার পেটে সুড়সুড়ি দিচ্ছে। আমার আবার এই জিনিসটা একটু বেশি। উফ, বর্ষা কি শুরু করলি এসব? লাথি খাবি নাকি? লাথি মেরে খাটের নিচে ফালাই দিমুখ করলাম। বর্ষা কি শুরু করলি এসব? আরে বর্ষা এখানে আসবে কেমনে? ও তো আম্মুর কাছে থাকে। তাহলে কে এমন করছে? ভূত নয় তো? আর আমি তো টেবিলে পড়তেছিলাম, তাহলে এখানে আসলাম কি করে? হঠাৎ কারোর হাসির আওয়াজ পেলাম। হাসির আওয়াজটা ক্রমশই বাড়তে থাকছে। কি ব্যাপার? ফোনে টর্চ চালিয়ে তো আপনি এখানে কি করছেন আর কিভাবে এলেন?
আরে আরে, আস্তে আস্তে, কেউ শুনে নেবে তো। এত জোরে কেউ চিল্লায়, কানের পোকা বের হয়ে গেছে। আগে বলুন আপনি এখানে কেন এসেছেন, আর আসলেনই বা কি করে? কেন পাইবে? পাইপে কেন? জীবনে মনে হয় আজকেই প্রথম শুনেছ কথাটা। আর ফোনটা রিসিভ করলে এত কষ্ট করে পাইবে আমার উপরে উঠতে হতো না। বের হন, বের হন বলছি। স্বার্থপরের মতো বিহেভ করছো কেন? তোমার বাসায় এসেছি এত কষ্ট করে, কোথায় কিছু খাওয়াবে তা না, বেরন বেরন করছো। ওলে বাবালে, ওনাকে খাওয়াতে হবে? মামার বাড়ির আবদার পাইছেন মনে হয়। এ কি, এদিকে আসছেন কেন? সরুন সরুন বলছি। দেখেন বাবা, ভালো হবে না বলছি। আমি কিন্তু চিল্লাবো বলে দিলাম। তো চিল্লাও না কেন? চিল্লাও, সবাই এসে কিন্তু আমাকে কিছু বলবে না, তোমাকেই বলবে। এত রাতে তুমি একা ঘরে পরপুরুষের সাথে কি করতেছো? হ্যাঁ, মুখে দুষ্টমির হাসি দিয়ে। মানে এটা সিম্পল, ডাক দাও। কি হলো, চুপ হয়ে গেল যে? চুপ করে দাঁড়িয়ে আছে ঋতু। হঠাৎ শুভ্র টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নেয় ঋতুকে। দুজনেরই হার্টবিটের আওয়াজ যেন বেড়েই চলেছে, থামার কোনো কথাই নেই। ঋতু লজ্জায় শুভ্রের বুকে মুখ লুকায়। দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে আসছে আস্তে আস্তে। ঋতুর কপালে একটা ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে শুইয়ে দেয় বালিশে। এহেন ঘটনায় ঋতু যেন বোকা বনে চলে গেছে, একদম তবদা খেয়ে গেছে আকস্মিকতায়। হয়নি, বিশ্বাস রাখতে পারো আমার উপরে, খারাপ কিছু ঘটবে না। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাও প্লিজ। শুভ্র ঋতুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর ঋতু বাচ্চাদের মতো গুটিসুটি মেরে চোখ বন্ধ করে আছে। শুভ্র বলছে বলে হঠাৎ কি হলো কে জানে, শুভ্রর কথা মতো শুয়ে পড়ল। চুলে বিলি কেটে দিচ্ছে শুভ্র। ঋতু মনে হয় ঘুমিয়ে পড়েছে। মেয়েটা এত ঘুম পাগলি কেন? আচ্ছা, আমি যে এখানে ওর সাথে এক রুমে আছি, ওর কি ভয় করছে না নাকি? এত নিশ্চিন্তে কিভাবে ঘুমাচ্ছে ও? পাগলি একটা। বলেই মুস্কি হাসি দিল। ড্রিম লাইটের আলো এসে পড়ছে ওর মুখে, এক অদ্ভুত মায়াবী দেখাচ্ছে ড্রিম লাইটের আলোতে। ঘুমন্ত অবস্থায় মনে হচ্ছে একটা ঘুমন্ত পরিকন্যা শুয়ে আছে আমার সামনে। আমি মুগ্ধ নয়নে চেয়ে আছি তার প্রাণে। যদি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম এখানে থাকতেন, তাহলে নির্ঘাত এতক্ষণ ওর নামে কবিতা লিখে ফেলত। সকালে ঘুম থেকে উঠে ভাবছে ঋতু, জল্লাদটা কই গেল? ঘুমানোর পরে কি শুভ্র এখানেই ছিল নাকি চলে গেছে বাসায়? রাত্রের কথা মনে হতে ঋতু ব্ল্যাশিং হচ্ছে। সব ভাবনার পার্ট চুকিয়ে ফ্রেশ হতে গেল। আর এদিকে শুভ্র ঋতুর কাছ থেকে ফিরতে প্রায় 4টা বেজে গেছে। ঘুমিয়েছে খুব ভোরে, ঘুম হয়নি ওর, তাই ঘুমাচ্ছে। শুভ্রের মা শুভ্রকে ডাকতে এসে ফিরে গেছে। হয়তো কাজের এখন খুব চাপ, দেরিতে ঘুমিয়েছে। তাই না ডেকে কপালে একটু আদর দিয়ে চলে গেল। সামনে এক্সাম, তাই ঋতু একটু ব্যস্ত পড়াশোনা নিয়ে। যদিও সারাক্ষণ আড্ডাবাজি নিয়ে বিজি, তারপরও ওর মায়ের সামনে এমন ভাব করে যেন পড়াশোনার প্রতিও খুব সিরিয়াস। অনেকদিন পর আজকে ফেসবুকে এসেছে ঋতু। ডাটা অন করার সাথে সাথে একের পর এক নোটিফিকেশন এসেই যাচ্ছে, সেই সাথে মেসেজে ভরে যাচ্ছে ইনবক্স। আজকে যে ওর জন্মদিন সেটা তো ওর মনেই ছিল না। তবে এটা ভেবে ভালো লাগছে যে এই নীল সাদার ভার্চুয়ালে কেউ আমায় মনে রেখেছে। কি ব্যাপার, আজকে যে আমার বার্থডে, সেটা কি আমার হারামি ফ্রেন্ডগুলোর কারোরই মনে নেই নাকি? নুপুরেরও না? এখন পর্যন্ত কেউ উইশ করলো না আমায়। এই আমায় নাকি সবাই ভালোবাসে। কারোর সাথে কথা বলবো না আর আমি, সবাই সেলফিশ। আজকে ঋতুর বার্থডে। বাসায় ওর বার্থডে উপলক্ষে একটা ছোটখাটো অনুষ্ঠান আছে, তবে সেটা সন্ধ্যায়। ঋতুকে কেউ কিছু বলেনি এখনো। সারপ্রাইজ আর কি। প্রতিদিনের মতো আজকেও যথাসময়ে রেডি হয়ে ভার্সিটিতে গেছে ঋতু, তবে ক্লাস করতে নয়, বন্ধুদের সাথে নিজের বার্থডে সেলিব্রেট করতে। কিন্তু এ কি, কেউ আজ ঋতুর সাথে কথা বলছে না। সবাই যার যার পড়াশোনা নিয়ে বিজি, যেন কারোরই ঋতুর জন্য সময় নেই।